মোজাম্মেল খান গুরুগম্ভীর কণ্ঠে বলে উঠলেন, বাইক নিতে হবে না, তোমাকে আমি একটু বিশ্বাস করি না। অ্যাক্সিডেন্ট করবে, একা করো, আমার কোনো আপত্তি নেই, কিন্তু তোমার অসাবধানতার জন্য অন্য কারো হাত পা ভাঙবে, এসব আমি সহ্য করব না। গাড়ি নিয়ে যাও। মোজাম্মেল খানের কথা শুনে বন্যা না চাইতেও হেসে ফেলল। তানভীর ব্রু গুটিয়ে চাবি আনতে চলে গেছে। মোজাম্মেল খান বন্যার দিকে তাকিয়ে সাফা স্বরে বললেন, তুমি কিছু মনে করো না, আমাদের বাবা ছেলে সম্পর্কটাই এমন, এখন কিছু না বললে ওর বেপরোয়া স্বভাব কখনো ঠিক হবে না। বন্যা মৃদু হেসে বলল, আমি কিছু মনে করিনি আঙ্কেল। ঠিক আছে, সময় করে মাঝে মাঝে বেড়াতে এসো। জি আচ্ছা আঙ্কেল। বন্যা তানভীরের পেছন পেছন বাসা থেকে বেরিয়ে দৃঢ় কণ্ঠে বলল, আমি গাড়িতে যাব না। তানভীর স্বাভাবিক কণ্ঠে জিজ্ঞেস করলো, বাইকে যাবে? না তো? আমি রিকশায় চলে যেতে পারবো, আপনার যেতে হবে না। তানভীর মুখ ফুলিয়ে শ্বাস ছেড়ে গম্ভীর কণ্ঠে বলল, তোমাকে বাসায় পৌঁছে দেওয়া আমার দায়িত্ব, আর সেই দায়িত্বটা স্বয়ং মোজাম্মেল খান আমাকে দিয়েছেন। ওনার কথা অমান্য করলে আমাকে বাসায় জায়গাই দিবেন না। তুমি কি তাই চাও? বন্যা তৎক্ষণাৎ উত্তর দিল, না না, আমার জন্য আপনার কোনো সমস্যা হোক তা আমি কখনোই চাইব না, কিন্তু কোনো কিন্তু নেই। তুমি রিকশায় যেতে চাইলে চলে যাব, চলো। আঙ্কেল যে গাড়ি নিতে বলল, তোমার আঙ্কেল নিশ্চয়ই এও বলেছেন আমি দায়িত্ব জ্ঞানহীন বেপরোয়া স্বভাবের ছেলে, গাড়ি না নেওয়ার অপরাধে না হয় দুই একটা বকা খেয়ে নিব। বন্যা আরশোকে তানভীরের দিকে তাকিয়ে মলিন হেসে বলল, সবই তো বুঝেন, তাহলে বেপরোয়া চলাফেরা করেন কেন? তানভীর উত্তর না দিয়ে উল্টো প্রশ্ন ছুড়ে দিল, আব্বুর মতো তোমারও কি তাই মনে হয়? তানভীর সামনে চলে গেছে। বন্যা অবাক লোচনে কিছুক্ষণ তাকিয়ে রইল, কি বলবে তার উত্তর খুঁজে পেল না। খানিক বাদে মেন গেটের দিকে এগিয়ে গেছে। প্রথমবারের মতো এক রিকশায় দুজন পাশাপাশি বসেছে। স্বভাবতই বন্যা এক সাইড হয়ে বসেছে, তবুও চলন্ত রিকশায় তানভীরের শক্তপোক্ত বাহু বারবারই বন্যার কাঁধের সাথে ধাক্কা খাচ্ছে। আসমকে বন্যার হৃদয়ে তোলপাড় শুরু হয়ে গেছে। শুকনো গলায় বারবার ডোক গিলছে। নিজেকে যতটা সম্ভব একপাশে সরিয়ে নিচ্ছে, যেন কোনোভাবেই তানভীরের সঙ্গে ধাক্কা না খায়। বন্যা ভিতরে ভিতরে নিজের প্রতি ক্ষুব্ধ হচ্ছে। ভেবেছিল রিকশায় একা চলে যাবে, তাহলে বাইক গাড়ির ঝামেলাও পোহাতে হবে না। গাড়িতে চলাচল করতে বন্যার একদমই ভালো লাগে না। তার উপর মাঝে মধ্যে গলির রাস্তায় গাড়ি থেকে নামলে আশেপাশের মানুষজন কেমন করে চেয়ে থাকে। নিজেদের মধ্যে পিস পিস করে, এগুলো বন্যার সহ্য হয় না। তাই তো সবসময় সাদামাটা চলতেই পছন্দ করে। বন্যার অস্বাভাবিক কর্মকাণ্ড দেখে তানভীর আচমকাই নিজের হাত বন্যার পিছন দিকে ঘুরিয়ে বন্যার কাঁধ বরাবর রিকশাতে রেখেছে। একবার তানভীরের হাতের স্পর্শ অনুভব হওয়া মাত্রই বন্যার সঙ্গে সঙ্গে তানভীরের হাতের দিকে তাকিয়ে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, হাতটা সরান প্লিজ। তানভীর স্বাভাবিক ভঙ্গিতে বলল, যেভাবে সাইডে যাচ্ছ, কখন জানি রিকশা থেকে পড়ে যাও। আমার আব্বাজান বাইক আনতে নিষেধ করেছেন, যাতে তুমি ব্যথা না পাও। সেখানে রিকশা থেকে পড়ে যদি ব্যথা পাও, আব্বু কি আমাকে আর আস্ত রাখবেন? তুমি বলো। বন্যা পূর্বের ন্যায় আবারও বলল, আমি পড়বো না, প্লিজ হাতটা সরান, আমার অস্বস্তি লাগছে। তানভীর উদাস ভঙ্গিতে বলল, আমার পাশে বসে কেউ এমন আচরণ করলে আমারও অস্বস্তি লাগে। মেঘের মতো তানভীরও খুব জেদি, এটা বন্যার অজানা নয়। তানভীর হাত সরাবে না এটা বুঝতে পেরে বন্যা দু হাতে নিজের ব্যাগটাকে শক্ত করে ধরে গুটিসুটি মেরে বসে বুকের বাঁ পাশে অবস্থিত হৃৎপিণ্ডে দুঃখবুখানি অনুভব করছে। ইদানিং বন্যার মাথায় হুটহাটে তানভীরের চিন্তা চলে আসে। বিশেষ করে তানভীরের জীবন কাহিনী শোনার পর থেকে বন্যা মাঝে মাঝেই সে ভাবনায় মগ্ন থাকে। না চাইতেও তানভীরের প্রতি অন্যরকম অনুভূতি কাজ করে। তানভীর সামনে আসলে নিজের অজান্তেই সেই অবিদিত অনুভূতির বহিঃপ্রকাশ ঘটতে থাকে। বন্যা বারবারই ঘড়ি দেখছে আর রাস্তা কত দূর বোঝার চেষ্টা করছে। তানভীর কপাল গুটিয়ে বন্যার দিকে তাকিয়ে আছে। তানভীর আচমকাই মৃদু স্বরে ডাকল, বন্যা। বন্যা তৎক্ষণাতে চোখ বড় করে তানভীরের দিকে তাকালো। বাতাসে চুলগুলো এলোমেলো উঠছে, ব্রুজগুলো কুচকানো, নাক স্বাভাবিকের তুলনায় কিছুটা খোলা। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে তানভীর প্রশ্ন করল, তোমার জীবনের একমাত্র অস্বস্তিকর ব্যক্তিটা কি আমি? বন্যা তখনও নীরের দৃষ্টিতে তানভীরের দিকে তাকিয়ে আছে। তানভীর বন্যার পাশ থেকে হাত সরিয়ে এনে চোখ নামিয়ে আবারও বলল, যদি তাই হয় তবে আজকের পর তোমার অস্বস্তির কারণ আমি হব না। তানভীর পকেট থেকে ফোন বের করে কারো সাথে কথা বলায় ব্যস্ত হয়ে গেছে। বন্যা অবাক চোখে তানভীরকে দেখছে। তানভীরের মনোযোগ ফোনে, অন্যদিকে তাকিয়ে গুরুগম্ভীর কণ্ঠে কথা বলেই চলেছে। বন্যার নজর আটকে আছে তানভীরের গাল ভর্তি কিছুটা লম্বা দাড়িতে।
সেই সঙ্গে বাতাসের সাথে সাথে চুলের নড়াচড়াও খেয়াল করছে। বন্যার শরীর জুড়েই অদ্ভুত শিহরণ বয়ে চলেছে। বাকি রাস্তা তানভীর একবারের জন্য বন্যার দিকে তাকায়নি, অথচ বন্যা পুরো রাস্তা তানভীরের ঘোরেই বন্দি ছিল। গলির মোড় পর্যন্ত আসতেই মাগরিবের আজান পড়েছে। তানভীর চাপা স্বরে বলল, মামা রিক্সা থামান। তানভীর রিক্সা থেকে নেমে ওয়ালেট থেকে টাকা বের করে রিক্সা ভাড়া দিয়ে এক পলক বন্যার দিকে তাকিয়ে ঠান্ডা কণ্ঠে বলল, সাবধানে যেও। তানভীর মাথা নিচু করে হাঁটতে শুরু করলো। বন্যা থম মেরেই রিক্সায় বসে আছে। তানভীরের আকস্মিক পরিবর্তন বন্যার মনে বিশেষ প্রভাব ফেলেছে। এদিকে মেঘ দিনে কম করে হলেও আবিরকে 100 মেসেজ পাঠায়। আজও তার ব্যতিক্রম হয়নি, কিন্তু আবিরের কোনো রিপ্লাই আসে না। সন্ধ্যা থেকে একের পর এক কল দিচ্ছে, আবির কল রিসিভও করছে না। মনের ভিতরে জমে থাকা অভিমানে মেঘের চোখ মুখ লাল হয়ে গেছে। কাঁদো কাঁদো মুখ করে আবিরকে চিঠি লিখছে। প্রিয় নিষ্ঠুর মানব, কেমন আছেন? আমি জানি আপনি খুব ভালো আছেন। অবশ্য ভালো থাকারই কথা, কারণ মেঘ নামক এক উন্মাদে থেকে তো মুক্তি পেয়ে গেছেন। কিন্তু আমি ভালো নেই, একটুও ভালো নেই। আজ থেকে 1.5 বছর আগ পর্যন্ত আমি খুব ভালো ছিলাম, কারণ তখন আবির নামক কোনো ব্যক্তির অস্তিত্ব আমার হৃদয়ে ছিল না। কিন্তু এই 1.5 বছরে সব কিছু বদলে গেছে। সেই সঙ্গে বদলে গেছে আমার অভিপ্রায়ও। আবির নামক নিষ্ঠুর মানবের প্রতি আমার তীব্র আসক্তি জন্মেছে। প্রতিনিয়ত ওনাকে দেখার জন্য উত্তীপ্ত হয়ে উঠেছি। ওনার হঠাৎই দূরত্ব মেনে নেওয়া আমার পক্ষে সম্ভব ছিল না। তার উপর আমার অবিমাদ্যতায় ওনার চলে যাওয়া কোনোভাবেই মেনে নিতে পারিনি। তাই তো ওনার আদেশ মেনে নিজেকে নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়েছি। ওনাকে জানিয়ে দিয়েন আমি এখন আলহামদুলিল্লাহ সুস্থ আছি। খাওয়া দাওয়া, ওষুধ সব কিছু ঠিক মতো খাচ্ছি। যদি সম্ভব হয় তবে আমায় যেন ক্ষমা করে দেন। উনি আমার মেসেজে রিপ্লাই করছেন না, তাই তো বাধ্য হয়ে চিঠি লিখছি। আমার একটা কবুতর থাকলে তার পায়ে বেঁধেই চিঠিটা পাঠাতাম, কিন্তু আফসোস আমার এমন কোনো মাধ্যম নেই, তাই তো বাধ্য হয়ে চিঠিটা ইনবক্সে পাঠাতে হচ্ছে। ওনার গুরুত্বপূর্ণ সময় নষ্ট করার জন্য আন্তরিকভাবে দুঃখিত। আজ আর কোনো মেসেজ দিব না। ওনাকে সাবধানে থাকতে বলবেন। ইতি ওনার অবাধ্য ডোনা, মেঘ। আবির ল্যাপটপে কাজ করছিল। মেঘের আইডি থেকে মেসেজটা আসা মাত্রই ফোন হাতে নিয়ে মেসেজটা পড়েছে। চোখ বন্ধ করে দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে তানভীরকে কল দিল। তানভীর কল রিসিভ করে একদমে সরি 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 বলেই যাচ্ছে। আবির ঠান্ডা কণ্ঠে ধমক দিল, হয়েছে থাম, এখন সরি বললে আর কী হবে? তানভীর মৃদু স্বরে জিজ্ঞেস করলো, বোনোর সাথে কথা হয়েছে? না। রাগটা সাইডে সরিয়ে বোনোর সাথে একটু কথা বলো না, ওর মনের অবস্থা খুব খারাপ। আবির কণ্ঠ খাদে নামিয়ে বলল, এত সহজে তোর বোনকে ছাড় দিচ্ছি না। ওর জন্য কী পরিমাণ কষ্ট প্রতিনিয়ত আমি অনুভব করি, কমপক্ষে তার একাংশ উপলব্ধি করুক, তারপর না হয় ভেবে দেখব। তানভীর গম্ভীর কণ্ঠে বলল, আমার বোনের চোখে তোমার জন্য আর এক ফোঁটা অশ্রু আমি দেখতে চাই না। আবির মেকিস্বরে বলল, আফসোস আজ একটা বোন নেই বলে আমার পক্ষ ধরে কেউ কথা বলতে পারে না। তানভীর মুচকি হেসে বলল, বড় আব্বুকে কি বলবো? আবির আহ্লাদি কণ্ঠে বলে উঠল, আপাতত দাদা দাদু হওয়ার জন্য মানসিক প্রস্তুতি নিতে বলিস। এখন আর বোন লাগবে না আমার। মেয়ে বড় হয়েই আমার পক্ষে কথা বলবে। আহা গো, কত শখ। আবির হাসি থামিয়ে দৃঢ় কণ্ঠে বলল, শোন, তোর বোন সুস্থ হলে ভার্সিটিতে যেতে বলিস। সারাদিন বাসায় থেকে উল্টাপাল্টা চিন্তা করার কোনো প্রয়োজন নাই। তুমি কি বোনের সাথে কথা বলবাই না? আবির মুচকি হেসে বলল, তোর বোনের সাথে কথা না বলে থাকতেই পারবো না আমি। শুধু কয়েকটা দিন দেখব, এই আর কি। রাখছি এখন, সাবধানে থাকিস। তুমিও সাবধানে থেকো। আল্লাহ হাফেজ। প্রতিদিনের মতো আজ বিকেলও মেঘ ঘুম থেকে উঠে ছাদে আসছে। কিছুক্ষণ হাঁটাহাঁটি করে এক জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে আকাশের পানে চেয়ে আনমনে কিছু ভাবছে। হঠাৎই পিছন থেকে তানভীর ডাকলো, বনু, তোর কি মন খারাপ? মেঘ থতমত খেয়ে তাড়াতাড়ি চোখ মুখ মুছে ভেজা কণ্ঠে বলল, কই না তো। তানভীর মেঘের থেকে কিছুটা দূরে ছাদের কার্নিশ ঘেঁষে দাঁড়িয়ে মৃদুস্বরে বলল, কাঁদলেই যদি সব পাওয়া যেত, তবে সবাই তাদের ইচ্ছে পূরণ করতে দিন রাত এক করে কাঁদত, বুঝলি? মেঘ উপর নিচ মাথা নাড়ল। মেঘ কেন কাটছে তা জিজ্ঞেস করার প্রয়োজন বোধ করলো না। মেঘও কিছু বোঝানোর চেষ্টা করলো না। তানভীর মলিন হেসে বলল, জানিস তো, আল্লাহ ধৈর্যশীল ব্যক্তিকে অনেক বেশি পছন্দ করেন। ধৈর্য রাখ, ইনশাল্লাহ ভালো ফলাফল পাবি। মেঘ বেজা চোখে তানভীরের দিকে তাকিয়ে করুণ স্বরে জিজ্ঞেস করল, ভাইয়া, আবির ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন। তোমার সাথে রেগুলার কথা হয়? না, ভাইয়া একটু ব্যস্ত আছে।
ও আচ্ছা। তানভীর স্বাভাবিক কণ্ঠে বলল, তুই ঠিক আছিস? আলহামদুলিল্লাহ। ভার্সিটিতে যাচ্ছিস না কেন? মেঘ মন খারাপ করে উত্তর দিল, ভালো লাগে না। তানভীর মুচকি হেসে বলল, ক্লাসে গেলে মন ভালো হয়ে যাবে। সকালে রেডি থাকিস, তোকে নিয়ে বের হব। মেঘ গাড় কাত করে সম্মতি জানালো। তানভীর পকেট থেকে একটা চকলেট বের করে মেঘের সামনে রেখে দৃঢ় কণ্ঠে বলল, সন্ধ্যার আগে রুমে চলে যাস। তানভীর চলে গেছে। একটু পরে মেঘকে খুঁজে মিম ছাদে আসছে। মেঘ নিজের চকলেট থেকে অর্ধেকটা ভেঙে মিমকে দিয়েছে। মিম উদ্বিগ্ন কণ্ঠে বলল, আবির ভাইয়া কি তোমার সাথে এখনও কথা বলেন না? না। কিন্তু কেন? জানি না। এখন কি করবা? মেঘ খানিক ভেবে হঠাৎই নিঃশব্দে হেসে বলল, কাল পরশু শাড়ি পরব, আমায় ছবি তুলে দিস। আচ্ছা। দিন কাটছে সম্ভোগ গতিতে। প্রতিদিন সন্ধ্যার পরপর মালিহা খান আর হালিমা খানের ফোনে আবিরের কল আসে। একে একে সবার সাথে ভিডিও কলে কথা বলে, কিন্তু মেঘের কণ্ঠস্বর শোনা মাত্রই ব্যস্ততার ভান করে কল কেটে দেয়। প্রথম প্রথম মেঘ কথা বলতে চাইলেও আবির কথা বলতো না। এখন মেঘও তেমন আগ্রহ দেখায় না। আজ সন্ধ্যার পরপর মিম, আদি আর মেঘ সোফায় বসে গল্প করছে আর স্যুপ খাচ্ছে। এমন সময় মালিহা খানের ফোনে আবিরের নাম্বার থেকে ভিডিও কল আসছে। মেঘ উচ্চস্বরে চেঁচিয়ে উঠল, বড় আম্মু, তোমার বাবু কান্না করছে। মালিহা খান রান্নাঘর থেকে উদ্বিগ্ন কণ্ঠে জিজ্ঞেস করলেন, কে কান্না করছে? মেঘ পিক করে হেসে উত্তর দিল, তোমার ছেলে কল দিচ্ছে, তুই রিসিভ করতে পারিস না? মেঘ উদাস ভঙ্গিতে বলল, তোমার বাবুর কি আমার সাথে কথা বলার মতো সময় আছে নাকি? কত ব্যস্ত মানুষ, তুমিই কথা বলো। দ্বিতীয়বার কল বাজতেছে। মেঘ ফোন নিয়ে রান্নাঘরের দিকে এগিয়ে গেল। মালিহা খান রান্নাঘর থেকে বেরিয়ে এসে কল রিসিভ করে মিকিস্বরে প্রশ্ন করলেন, কি হয়েছে বাবু, কান্না করছিস কেন? আবির কি বলতে সেও থেমে গেছে। ডোক গিলে উষ্ণস্বরে বলল, কান্না করলাম কোথায়? আর হঠাৎ বাবুই বা কেন ডাকছ? আমি নিজে থেকে ডাকিনি। মেঘ বলতেছে আমার বাবু নাকি কান্না করছে, তাই জিজ্ঞেস করলাম। আবির গম্ভীর কণ্ঠে বলল, তোমাদের আদরের মেয়েকে বাড়াবাড়ি কম করতে বলো। মেঘ ঠোঁট উল্টিয়ে কাঁদো কাঁদো মুখ করে তাকিয়ে আছে। মালিহা খান মেঘকে এক নজর দেখে সহসায় রান্নাঘরের দিকে তাকালেন। মেঘের হাতে ফোন দিতে দিতে আতঙ্কিত কণ্ঠে বলে উঠলেন, নে মেঘের সাথে কথা বল, তরকারি পড়ে যাচ্ছে মনে হয়, আমি আসছি। তৎক্ষণাৎই ঘটনায় মেঘ থতমত খেয়ে কোনো রকমে ফোন মুখের সামনে ধরেছে। আবিরের সঙ্গে চোখাচোখি হতেই আবির চোখ নামিয়ে নিয়েছে। টেবিলের ওপর ফোন রেখে পাশে ল্যাপটপে কাজ করছে। মেঘ অপলক দৃষ্টিতে আবিরকে দেখছে। সহসায় ঠোঁটের কোণে ক্ষীণ হাসি ফুটেছে। কতগুলো দিন পর প্রিয় মানুষটাকে দেখছে। আজ মুখের উপর কলক আসছে না। মেঘ ঠোঁটের কোণে হাসি রেখে আহ্লাদি কণ্ঠে ডাকলো, বাবু। আবির অগ্নিদৃষ্টিতে তাকিয়ে মেঘের হাসি দেখে সঙ্গে সঙ্গে চোখ সরিয়ে নিয়েছে। মেঘ দুষ্টামির ছলে আবারও ডাকলো, বাবু। আবির আবার ফোন কাছে নিয়ে বিড়বিড় করে বলল, এই যে বাবু 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 ডাকছেন, বাবুর মতো আচরণ করলে সামলাতে পারবেন? আবিরের মুখে এমন কথা শুনে মেঘের আখি যুগল স্বাভাবিকের তুলনায় অনেক বেশি প্রশস্ত হয়ে গেছে। নিষ্পলক চোখে আবিরের মুখের পানে তাকিয়ে আছে। ফোন আগের জায়গায় রেখে আবির আবারও কাজে মনোযোগ দিয়েছে। তবে মুখে গম্ভীর্যতার বদলে ক্ষীণ হাসি ফুটেছে। মালিহা খান এগিয়ে এসে বিরক্ত ভরা কণ্ঠে বলে উঠলেন, বাসায় থাকাকালীন সারাক্ষণই বকবক করতিস, আর এখন কি মুখ দিয়ে কথা বের হয় না? আগের রূপে ফিরে গেছিস? দেখি দে ফোন দে। মেঘ বড় আম্মুকে ফোন দিয়ে আহাম্মকের মতো কিছুক্ষণ তাকিয়ে রইল। খানিক বাদে মাথা নিচু করে রুমের দিকে হাঁটতে শুরু করেছে। মালিহা খান সোফার কাছে আসতেই মিম আর আদিও আবিরের সাথে কথা বলতে শুরু করেছে। এর মধ্যে হালিমা খানও রুম থেকে বেরিয়ে এসেছেন। মেঘ নিজের রুমে গিয়ে আবিরের একটা ছবি বের করে কিছুক্ষণ পরখ করে চোখ জোড়া বন্ধ করে দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলল, আই মিস ইউ। আজ সকাল সকাল মেঘ শাওয়ার নিয়ে একেবারে রেডি হয়ে নিচে নেমেছে। নাস্তা করে তানবীরের সাথে বেরিয়েছে। মোজাম্মেল খানকে নির্দেশ মতোই বোনকে গাড়ি দিয়ে নিয়ে গেছে। অনিবার্যত কারণবশত প্রথম ক্লাস হবে না বলে তাই মিনহাজ, তামিম, মিষ্টি, বন্যা চারজনে চা খেতে বেরিয়েছে। মেঘ ওদের দেখে উত্তেজিত কণ্ঠে বলল, ভাইয়া গাড়ি থামাও, বন্যারা চা খাচ্ছে। তানবীর ওদের দিকে একবার তাকিয়ে পরপর মেঘের হাস্যোজ্জ্বল মুখের পানে তাকিয়ে হেসে বলল, কে জানি বলেছিল ভার্সিটিতে আসতে ভালো লাগে না? মেঘ তানবীরের দিকে তাকিয়ে নিঃশব্দে হেসে বলল, কে জানি বলছিল, মনে নেই। তানবীর মুখে হাসি রেখে বলল, ঠিক আছে যা, ক্লাস শেষে কল দিস, ফ্রি থাকলে এসে নিয়ে যাব। মেঘ কোমল কণ্ঠে বলল, ভাইয়া আসো, এক কাপ চা খেয়ে যাও। আজ না, অন্য কোনো দিন, প্লিজ ভাইয়া, চলো না। মিনহাজ, তামিম মেঘকে দেখে এগিয়ে আসছে।
তানবীরকে রিকোয়েস্ট করে চা খেতে নিয়ে গেছে। বন্যা চোখ তুলে তানবীরকে দেখে চোখ সরিয়ে নিয়েছে। মাথা নিচু করে মেঘের সাথে আস্তে আস্তে কথা বলছে। তানবীর, মিনহাজ আর তামিমের সাথে টুকটাক কথা বলতে বলতে এক কাপ চা খেয়েছে। বন্যার দিকে একবারের জন্য তাকায়নি। মিনহাজ বন্যাকে উদ্দেশ্য করে বলল, ভাবি, আজকের ট্রিট যে আপনার পক্ষ থেকে, এটা ভাইকে বললেন না? বন্যার আগে স্বরে বলল, ভাবি ডাকটা বন্ধ করবি? তানবীর টাকা বের করে বিল পরিশোধ করতে যাবে অমনি বন্যা তানবীরের হাত ধরে থামিয়ে দিয়ে শমিত কণ্ঠে বলল, আজকের বিল আমি দিব। তানবীর উষ্ণ স্বরে জানালো, তোমার লিস্টে নিশ্চয়ই আমি ছিলাম না? আমার বিলটা আমি দিয়ে দিচ্ছি। বন্যা আবার শক্ত কণ্ঠে বলল, বললাম তো আমি বিল দিব। মিষ্টি আর মেঘ কানে কানে ফিসফিস করে কথা বলছে। মেঘ এক হাতে মুখ চেপে হাসছে আর দুজনকে দেখছে। মিনহাজ আর তামিমও তাদের দেখছে। মিনহাজ ইচ্ছাকৃত গলা খাকড়ি দিতে তানবীর সেদিকে তাকালো। বন্যা তখনও তানবীরের হাত ধরে আছে। বন্যার নজর মেঘদের দিকে পড়তে তড়িৎ বেগে হাত সরিয়ে দূরে সরে দাঁড়িয়েছে। তানবীর টাকা পকেটে রেখে স্বাভাবিকভাবে মেঘে থেকে বিদায় নিয়ে চলে গেছে। বন্যা টাকা পরিশোধ করে সামনে চলে গেছে। মেঘের মিষ্টি পিছন পিছন যাচ্ছে। মেঘ পিছন থেকে সর্বশক্তি দিয়ে বলে উঠল, তোর সাহস তো কম না, তুই আমার ভাইয়ের সাথে উচ্চস্বরে কথা বলিস। বন্যা থেমে ক্ষীণ কোদ দেখিয়ে বলল, সামান্য এক কাপ চায়ের জন্য যে তোর ভাই টাকার গরিমা দেখালো সে বেলায়? আমার ভাই টাকার গরিমা দেখায়নি। মিনহাজ, তামিম, এমনকি আমি ভাইয়াকে ডেকে নিয়ে আসছি। আসার পর তুই ভাইয়ার সাথে কোনো কথাই বলিসনি। কথা নাই বলতে পারিস, চা পর্যন্ত খেতে বলিসনি, অথচ ট্রিট তুই দিচ্ছিস। ভাইয়ের নিজের বিল পরিশোধ করাটা কি অন্যায় ছিল? তুই তো তোর ভাইয়ের পক্ষই নিবি। মেঘ একগাল হেসে বিড়বিড় করে বলল, তুই আমার ভাবি হলে তোর পক্ষই নিতাম। বন্যার রাগী স্বরে বলল, বিড়বিড় করে কি বলছিস? কিছু না। মেঘ বিকেলে একা একাই শাড়ি পরে মিমকে নিয়ে ছাদে গেছে। মাথায় গোমটা দেওয়া ছবি থেকে শুরু করে স্টাইল করে বেশ কিছু ছবি তুলেছে। রুমে বসে বসে ছবিগুলো দেখছে। একা একা শাড়ি পরায় কুসির যাচ্ছে তাই অবস্থা। তবুও অনেক খোঁজাখুঁজি করে 3টা ছবি আবিরকে পাঠিয়েছে। প্রথম 2টা গোমটা ছাড়া ছবি, তৃতীয়টা মাথায় গোমটা দেওয়া ছবি। কয়েক মুহূর্তের মধ্যেই আবির মেসেজ সেন্ড করেছে। ছবিগুলো দেখা মাত্রই আবিরের ঠোঁটে হাসি ফুটে উঠেছে। মেঘের মায়াবী আদলে তাকিয়ে আবির মোলায়েম কণ্ঠে বলে উঠল, মাশাল্লাহ। দেখি আবিরের দরুন তার প্রিয়সীর মন ঠিক কতখানি উত্তপ্ত হতে পারে। কাছে টেনে ছবিগুলো দেখতে দেখতে আবির হঠাৎই কপাল গোটালো। শাড়ির কুচিতে নজর আটকে আছে। আবির মুচকি হেসে আকুল কণ্ঠে বলল, ইস, আমি কাছে থাকলে কুচির এই বেহাল দশা হতেই দিতাম না। আবিরের রিপ্লাই পাওয়ার আশায় মেঘ নিষ্পলক দৃষ্টিতে ফোনের দিকে তাকিয়ে আছে। 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট হয়ে গেছে, অথচ কোনো রিপ্লাই আসছে না। মেঘের ব্যাকুল মন কোনোভাবেই শান্ত হচ্ছে না। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ ভেবে হঠাৎই মুচকি হেসে বলল, কথায় আছে না, সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুল বাঁকাতে হয়। এতদিন আপনার বহু তালবাহানা সহ্য করেছি, এবার আমি ভিন্ন রূপ দেখাবো। মেঘ নিজের তোলা শাড়ি পরা ছবিগুলো থেকে 2টা ছবি ফেসবুকে ডে পোস্ট দিয়ে অপেক্ষা করছে। যে ভাবনা সেই কাজ। পোস্ট করা 10 মিনিটের মধ্যে আবির পোস্ট সিন করেছে। মেঘ মিটিমিটি হাসছে। আবিরকে জ্বালানো এর থেকে উত্তম মাধ্যম আর উপায় নেই। হাতে গোনা 2 মিনিটের মধ্যে মেঘের আইডি থেকে ছবিগুলো ডিলিট হয়ে গেছে। মেঘ নিঃশব্দে হেসে বিড়বিড় করল, মিস্টার খান, আপনি তো ধরা পড়ে গেছেন। আপনার রাগ জেদের আড়ালে লুকোনো অনুভূতি প্রকাশিত হয়ে গেছে। আপনি সব কিছু আড়াল করতে পারলেও আপনার অন্তরের হিংসুটে মনোভাবকে কোনোভাবেই আড়াল করতে পারলেন না। একদিনের ব্যবধানে আবিরকে পাঠানো মেসেজের পরিমাণ কমে এসেছে। ছবি পাঠানোর পর 2 দিনে আবিরকে একটাও মেসেজ করেনি, এমনকি একবারের জন্য কলও করেনি। সন্ধ্যায় কল দিলে আবিরকে শুনিয়ে শুনিয়ে মেঘ ইচ্ছাকৃত ব্যস্ততার ভান করে। আবিরের বড় মামি অসুস্থতায় আজ সকাল সকাল আলী আহমদ খান আর মালিহা খান ত্রিশালের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। বিকেলের দিকে মেঘ কল দিয়ে মামির খোঁজ নিয়েছে। মালিয়া খান এক রাত থাকবেন, সেই সুবাদে নিশ্চিতভাবে বলা যায় আজ আবির হালিমা খানের নাম্বারে কল দিবে। এই জন্য সন্ধ্যার পরপর মেঘ নিজের নাম্বার থেকে হালিমা খানের নাম্বারে কল দিয়ে 2 ফোন বিছানার উপর রেখে বেলকনিতে দাঁড়িয়ে গুনগুন করে গান গাইতেছে। মিমকে আগে থেকে সব কিছু শিখিয়ে দিয়েছে। মামুনির নাম্বার ওয়েটিং পেয়ে আবির বাধ্য হয়ে কাকিয়ার নাম্বারে কল দিয়েছে। যথারীতি মিম কল রিসিভ করে মেঘের শেখানো কথাগুলো বলতে শুরু করেছে। আবির সেসব কথায় পাত্তা না দিয়ে গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করল, মামুনি কি বেশি ব্যস্ত? মিমের সরল স্বীকারোক্তি, মামুনি সম্পূর্ণ ফ্রি, আম্মুর সঙ্গে গল্প করছেন। কেন ভাইয়া?
আবির ব্রু গুটিয়ে ভারী কণ্ঠে প্রশ্ন করল, মামুনির ফোন ওয়েটিং কেন তাহলে? ও আচ্ছা, মামুনির ফোন দিয়ে আপু কার সঙ্গে যেন কথা বলতেছে। আবির তড়িৎ গতিতে বলে উঠল, 30 মিনিট যাবত ওয়েটিং। এত সময় ধরে কার সাথে কথা বলছে আমি জানি না, আমাকে বিরক্ত করতে নিষেধ করেছে। আবিরের কপাল কুঁচকানো, মুহূর্তে চেহারা অন্ধকার হয়ে গেছে। ডোক গেলে নিজেকে সংযত করে দৃঢ়কণ্ঠে বলল, ফোনটা মামুনি না হয় কাকিয়াকে দে। ঠিক আছে। মেয়ে ফোন দিয়ে দৌড়ে মেঘের রুমে চলে গেছে। মেঘকে ঘটনা বলতে মেঘ শুধু মুচকি হাসল। মামুনি আর কাকিয়ার সাথে কথা শেষ করে আবির তৎক্ষণাতে তানবীরকে কল দিয়েছে। যথারীতি তানবীরও মিনহাজ তামিমকে কল দিয়ে পরপর বন্যাকে কল দিয়েছে। বন্যা কল রিসিভ করতে তানবীর প্রশ্ন করলো, সন্ধ্যার পর বনুর সাথে কথা হয়েছে তোমার? বন্যা স্বাভাবিক কণ্ঠে উত্তর দিল, আজ ফোনে কথা হয়নি। কথা হয়নি? না, কেন? তেমন কিছু না, রাখছি। তানবীর বাসায় ফিরে আম্মুর ফোনও চেক করেছে, অথচ কারো নাম্বার নেই। মেঘকে সরাসরি কিছু জিজ্ঞেসও করতে পারছে না। আলী আহমদ খান আর মালিহা খান এক রাত থেকে পরদিনে বাসায় চলে আসছেন। আলী আহমদ খান বাসায় ফিরে বিকেল থেকে মন খারাপ করে সোফায় বসে আছেন। মালিহা খান শান্ত স্বরে জিজ্ঞেস করলেন, আপনার কি শরীর খারাপ? আলী আহমদ খান এপাশ ওপাশ মাথা নাড়লেন। মোজাম্মেল খান নিজের রুম থেকে বেরিয়ে আসতে আসতে বললেন, ভাবি ভাইজানের শরীর নয়, মন খারাপ। এ মন আর ভালো হবে না। মালিহা খান উদ্বিগ্ন কণ্ঠে বললেন, কেন, কি হয়েছে? মোজাম্মেল খান ঠাট্টা স্বরে বললেন, ভাইজান ভাবিকে বলবো? আলী আহমদ খান গম্ভীর কণ্ঠে হুঙ্কার দিতেই মোজাম্মেল খান থেমে গেছেন। মোজাম্মেল খান হালিমা খানকে উদ্দেশ্য করে বললেন, 2 কাপ চা দিও। মেঘ সিঁড়ি দিয়ে নামতে নামতে আহ্লাদি কণ্ঠে বলল, আপু চা আমি করি। মোজাম্মেল খান আর আলী আহমদ খান দুজনেই একসঙ্গে মেঘের দিকে তাকালেন। আলী আহমদ খান ঠান্ডা কণ্ঠে বললেন, চা করতে পারবা? পারবো। মোজাম্মেল খান রাশবাড়ি কণ্ঠে বলে উঠলেন, আমার মেয়ের হাতের রান্না খাওয়ার পর সামান্য চা নিয়ে ডাউট করা শোভা পায় না। আমার মেয়ে সব পারবে, প্রয়োজনে আমি শিখিয়ে দিব। আলী আহমদ খান শুকনো গলায় কেসে উঠলেন। আব্বুর ওভার কনফিডেন্স দেখে মেঘ মৃদু হেসে রান্না করে চলে গেছে। আলী আহমদ খান মেকি স্বরে বললেন, তুই রান্না শেখাবি? হ্যাঁ, ঠিক আছে, তাহলে আগে তুই বল, চিংড়ি মাছের মালাইকারি কীভাবে রান্না করে? মোজাম্মেল খান জটপট উত্তর দিলেন, জানি না। আলী আহমদ খান আবারও প্রশ্ন করলেন, পায়েস তো রান্না করতে পারবি নাকি? পারবো না। আলী আহমদ খান তপ্তস্বরে জিজ্ঞেস করলেন, এই জীবনের শখেও কোনোদিন রান্নাঘরে পা রাখছিলি? মোজাম্মেল খান বুক ফুলিয়ে শ্বাস ছেড়ে বললেন, আমি না হয় জীবনেও পা রাখিনি, গত 20 বছরে তুমি পা রেখেছ? এরই মধ্যে মেঘ 2 কাপ চা নিয়ে আসছে। আলী আহমদ খান চায়ের চুমুক দিয়ে বাড়ি কণ্ঠে বললেন, আমাকে তো তোর ভাবি রান্নাঘরে ঢুকতে দেয় না। তাছাড়া আমি গত 20 বছরে পা না রাখলেও রান্না সম্পর্কে তোর মতো অজ্ঞ না। খুব তো বলছিস তোর মেয়েকে তুই রান্না শেখাবি, সামান্য পায়েসের রেসিপি বলতে পারছিস না, আবার সব শেখাবি? মোজাম্মেল খান রাগী স্বরেই বললেন, তুমি বলো তাহলে। আলী আহমদ খান গুরুবার কণ্ঠে বলে উঠলেন, তুই কি কোনোভাবে আমায় চ্যালেঞ্জ করছিস? হ্যাঁ করছি। আব্বু আর বড় আব্বুর কথোপকথনের মাঝে মেঘ থ হয়ে দাঁড়িয়ে আছে। 2-3 বার থামানোর চেষ্টাও করেছে, কিন্তু থামাতে পারেনি। মালিহা খান নিজেও ব্যর্থ হয়েছেন। আলী আহমদ খান আজমকে বাসা থেকে উঠে মোজাম্মেল খানকে উদ্দেশ্য করে বললেন, আমি মুখের কথায় বিশ্বাসী না, তুই অপেক্ষা কর, রান্না করে তোর সামনে হাজির করব। হালিমা খান, মালিহা খান আর মেঘ 3 জনেই আশ্চর্য নয়নে তাকিয়ে আছে। আলী আহমদ খান মেঘকে উদ্দেশ্য করে বললেন, চলো আজ আমি তোমাকে দিক নির্দেশনা দিব, যেভাবেই হোক তোমার আব্বুকে চ্যালেঞ্জে হাঁটতেই হবে। মালিহা খান উদ্বিগ্ন কণ্ঠে বলে উঠলেন, দয়া করে আমার সাজানো রান্নাঘরটাকে ছেড়ে দেন, পায়েস আমি করে দিচ্ছি। আলী আহমদ খান উদাসীন কণ্ঠে বলে উঠলেন, তুমিও আমায় ভরসা করো না? মালিহা খান উত্তর খুঁজে পেলেন না। একবার উপর নিচ মাথা নাড়ছেন, আবার এপাশ ওপাশ মাথা নাড়ছেন। যত যাই হোক, পুরুষ মানুষ রান্নাঘরে গেলে সে রান্নাঘরের নাজেহাল অবস্থা হতে বাধ্য। আবিরের জন্মের আগে পরে আলী আহমদ খান মাঝে মাঝেই শখ করে রান্না করতেন। রান্না যেমন তেমন, কিন্তু পরবর্তীতে রান্নাঘরে ঢোকার মতো অবস্থা থাকতো না। তার জন্য এক পর্যায়ে বিরক্ত হয়ে মালিহা খান খুব করে অনুরোধ করেছেন যাতে আলী আহমদ খান রান্নাঘরে পায়ে না রাখেন। সেই থেকে আলী আহমদ খান রান্নাঘরে পায়ে রাখেন না। এত বছর পর ছোটো ভাইয়ের সাথে চ্যালেঞ্জ দিয়ে রান্নাঘরে ঢুকেছেন। তবে আজ রান্না মেঘ করবে, উনি কেবল মেঘকে সাহায্য করবেন। এরই মধ্যে হালিমা খান তানবীরকে কল দিয়ে জানিয়েছে আলী আহমদ খান নিজেই ফ্রিজ থেকে চিংড়ি মাছ, দুধসহ প্রয়োজনীয় সরঞ্জাম বের করছেন। এদিকে বয়ে মেঘের হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। আলী আহমদ খান মানেই আতঙ্ক। আব্বুর থেকেও মেঘ বড় আব্বুকে বেশি ভয় পায়।
রান্নায় গন্ডগোল করলে আজ মেঘের খবরই আছে। এই ভয়ে বারবার ডোক গিলছে। কিছুক্ষণের মধ্যেই তানভীর আসছে। হালিমা খান, মালিহা খান দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে মেঘদের কর্মকাণ্ড দেখছেন। তানভীর রান্নাঘরের সামনে দাঁড়িয়ে মৃদু স্বরে বলল, আমি কি কোনোভাবেই সাহায্য করতে পারি? আলী আহমদ খান রাগী স্বরে বললেন, তোমার আব্বু পাঠিয়েছে নাকি? না না, সাহায্য লাগবে না। তানভীর ঠোঁট চেপে হাসছে আর ফোন নিয়ে ভিডিও করছে। মোজাম্মেল খান সোফায় বসে আছেন। ঘণ্টাখানেক পর আবির কল দিয়েছে। কল রিসিভ করতে আবির বলে উঠল, আসসালামু আলাইকুম চাচ্ছু, প্রজেক্টের কিছু ডিটেলস লাগতো, আগামীকাল সকালের মধ্যে দিলে ভালো হতো। মোজাম্মেল খান ঠাট্টা স্বরে বললেন, ওয়ালাইকুম আসসালাম, প্রজেক্টটি নিয়ে পরে ভাবা যাবে, আপাতত ভিডিও কল দাও। আবির ব্রু কুচকে ভারী কণ্ঠে জিজ্ঞেস করলো, ভিডিও কল কেন? আরে দাও না আগে। সচরাচর মোজাম্মেল খানের সাথে ভিডিও কলে কথা হয় না বললেই চলে, প্রয়োজনে 2-4 মিনিট ফোনেই কথা হয়। আবির ভয়ে ভয়ে ভিডিও কল দিল। মোজাম্মেল খান কল রিসিভ করে হাসতে হাসতে বললেন, তোমার আব্বুর মাথা নষ্ট হয়ে গেছে, দাঁড়াও দেখাচ্ছি। আবির ব্রুকুসকে সূক্ষ্ম নেত্রে তাকিয়ে আছে। চাচ্চুর কথার মাথা মুন্ডু কিছু বুঝতে পারছে না। মোজাম্মেল খান রান্নাঘরের কাছে গিয়ে ফোন অতিথিকে ঘুরিয়ে হাসতে শুরু করেছেন। আলী আহমদ খান আবিরকে এক নজর দেখে শক্ত কণ্ঠে বললেন, তোমার চাচ্চু আমায় চ্যালেঞ্জ দিয়েছে, আমি নাকি রান্না পারি না। আবির শুকনো গলায় ডোক গিলে দৃঢ় কণ্ঠে বলল, আপনার শরীরের অবস্থা খুব একটা ভালো না, তার মধ্যে আজই এতটা পথ জার্নি করে আসছেন, এই অবস্থায় এসব চ্যালেঞ্জের কোনো মানে হয় না। আলী আহমদ খান স্বাভাবিক কণ্ঠে বললেন, আমি বেশি কিছু করছি না, মেঘ মামুনিই সব দেখছে। মেঘের দিকে ফোন ঘোরাতেই আবিরের চোখ কপালে ওঠার অবস্থা। মেঘের কপালে কাপড় বাঁধা, চুলগুলো শক্ত করে খোপা করা, ওড়না পিছিয়ে কোমরে বেঁধে রেখেছে। মেঘকে এই অবস্থায় দেখে আবির শুকনো মুখে বিষম খেয়ে উঠেছে। আতঙ্কিত কণ্ঠে বলে উঠল, এই পাক। আবিরের মুখে আসা কথাটা গিলে দুচোখ বন্ধ করে দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে উষ্ণস্বরে বলল, ও এখানে কি করে? মোজাম্মেল খান মেকি ভঙ্গিতেই বললেন, তোমার আব্বু আমার মেয়েকে রান্না শেখাচ্ছে। আবির মনে মনে বিড়বিড় করল, তোমাদের পাগলামির মাঝে আমার অবুঝ বউটাকে কেন টানো? আলী আহমদ খান মৃদুস্বরে বললেন, আবির, তুমি আমার স্পেশাল রেসিপিগুলো মিস করবে। আবির না চাইতেও মলিন হেসে বলল, তা কী কী রান্না হচ্ছে? চিংড়ি মাছের মালাইকারি, বেগুন ভর্তা, পাবদা মাছ বোনা, আমার স্পেশাল ডালের রেসিপি, সাথে পায়েস। আবির উদ্বিগ্ন কণ্ঠে বলে উঠল, এত কিছু করার কি দরকার? আর আম্মু কোথায়? মিম মালিহা খানের কাছে ফোন নিয়ে গেছে। আবির রাগান্বিত কণ্ঠে বলে উঠল, আম্মু, এসব কি হচ্ছে? তুমি কিছু বলছো না কেন? আমি অনেকবার বারণ করেছি, তোর আব্বু কি কথা শোনার মানুষ নাকি? আবির রাগান্বিত কণ্ঠে বলল, আব্বুর এই শরীর নিয়ে রান্নাঘরে ঢুকতে দিলে কেন? আর তোমরা কি এতটুকু বোঝো না? মেঘ কি বেগুন পোড়াতে পারবে নাকি? হাত পা পড়ে নাজেহাল অবস্থা করে ফেলবে। ওনাদের উল্টাপাল্টা চ্যালেঞ্জকে তোমরা কিভাবে যে সাপোর্ট করছো? মালিহা খান শান্ত স্বরে বললেন, কারো কিছু হবে না, তুই মাথা ঠান্ডা রাখ, তাছাড়া ওদের রান্না প্রায় শেষ দিকে। আবির রাগী স্বরে বলল, যা ইচ্ছে তাই করো, আমার কি? আবির রাগে কল কেটে দিয়েছে। মেঘদের রান্না প্রায় শেষের দিকে। তানভীর ছবি তুলে আবিরকে পাঠিয়েছে। আবির ছবিগুলো দেখে সঙ্গে সঙ্গে রাগে ইমোজি পাঠিয়েছে। খাবার টেবিলে মুখোমুখি দুই ভাই বসা। মেঘ দুজনকেই খাবার বেড়ে দিচ্ছে। মোজাম্মেল খান চুপচাপ খাবার শেষ করে উঠে যেতে যেতে বললেন, ভাইজান, তুমি জিতেছ, এবার মন ভালো হয়েছে? আলী আহমদ খান গম্ভীর কণ্ঠে বললেন, আমার মন ভালো করার অযথা উদ্যমটা খুব ভালোই ছিল, ধন্যবাদ। আবির প্রজেক্টের কাজে অত্যাধিক ব্যস্ত। মোজাম্মেল খানের সাথে কাজের ব্যাপারে প্রতিনিয়ত কথা হয়, তবে ইদানিং আলী আহমদ খানের মন ভীষণ খারাপ। বাড়িতে কিংবা অফিসে কোথাও কারোর সাথে বেশি কথা বলেন না। তানভীর নিজের কাজের পাশাপাশি সময় ফেলে মাঝে মধ্যেই আবিরের অফিসে যায়। রাকিব আর রাসেলকে যতটা সম্ভব সহযোগিতা করে। বিগত 7 বছরের ন্যায় বর্তমানে আবির ব্যতীত খানবাড়ির পরিবেশ ততটা নিস্তব্ধ নয়। 1.5 বছরেরও বেশি সময় আবির বাসায় থাকাতে সবার সঙ্গে সম্পর্ক বেশ মজবুত হয়েছে। আবির নিজের কাজ শেষ করে রুমে এসে ফ্রেশ হয়ে বাসায় কল দিল। সারাদিনে 2-4 মিনিট কথা হোক বা না হোক, নিয়ম করে সন্ধ্যার পর ঘণ্টাখানেক কথা বলাটা অভ্যেস হয়ে গেছে। আবিরের অনুপস্থিতিতে 17 দিন কেটে গেছে, অথচ একদিনেও মেঘের সাথে সম্পর্কের উন্নতি হচ্ছে না। প্রথম 8-10 দিনের মতো মেঘ আর কান্নাকাটি করে না, বরং প্রতিনিয়ত আবিরকে জ্বালানোর নতুন নতুন পরিকল্পনা করে। আবির কাজের ফাঁকে মেঘের এসব কর্মকাণ্ড দেখে একা একাই হাসে। আবিরের হাসি দেখে কেউ কেউ হয়তো বা আবিরকে উন্মাদ ভাবে, তবে আবিরের সেদিকে বিশেষ মনোযোগ নেই। প্রজেক্ট আর মেঘ ব্যতীত আপাতত আবিরের মস্তিষ্কে অন্য কিছুই নেই।
প্রত্যেকদিন সকালে ঘুম ভাঙার পর মেঘের প্রথম কাজ ক্যালেন্ডারে গত হওয়া একটা দিন মার্ক করা। মেঘের মতো আবিরও প্রেয়সীর ক্রন্দনরত আদলে হাসি ফোটানো তাগিদে সর্বক্ষণই দিন গুনছে। আজ সকাল থেকে মালিহা খান আর হালিমা খান রান্না করে ব্যস্ত। আবিরের বড় মামিকে ডাক্তার দেখাতে ঢাকায় নিয়ে আসবে, সাথে বড় মামা আর মালাও আসবে। তাছাড়া মাইশা তার হাজব্যান্ডকেও দাওয়াত দেওয়া হয়েছে। ইকবাল খান বেশ কিছুদিন যাবতই চট্টগ্রামে আছেন, তাই মিম আদিকে নিয়ে আকলিমা খান নিজেই স্কুলের মিটিংয়ে গেছেন। মেঘ ভার্সিটি থেকে বাসায় ফিরে ফ্রেশ হয়ে কেবল শুয়েছে। এরই মধ্যে বড় মামি আর মালা বাসায় আসছে। ওনাদের কণ্ঠ শুনে মেঘ তাড়াতাড়ি নিচে আসছে, সালাম দিয়ে ভালো মন্দ জিজ্ঞেস করেছে। মামি হাসি মুখে কথা বললেও মালা মুখ ফুলিয়ে রেখেছে। মেঘ মালার দিকে তাকিয়ে জোরপূর্বক জিজ্ঞেস করলো, কেমন আছেন আপু? মালা এবার বাধ্য হয়ে উত্তর দিল, ভালো। তুমি? মেঘ মুচকি হেসে উত্তর দিল, আলহামদুলিল্লাহ, খুব ভালো। মেঘ মালাদের পাশের সোফায় বসে চোখ বন্ধ করতেই গত বছর মাইশাপুর বিয়ের ঘটনা চোখের সামনে জলজল করছে। তখন মালাকে নিয়ে মেঘের মনে অভিযোগের কমতি ছিল না। আবির একজন দায়িত্বশীল প্রেমিক হিসেবে কত সুন্দরভাবে সবগুলো ঘটনার সমাধান করেছিল। বোকা মেঘ আবিরের উদ্বিগ্নতা তখন বুঝতেই পারিনি। মাইশাপুর গায়ে হলুদের দিন সকালে মেঘের উন্মুক্ত ফিসটি আবিরের হাতের স্পর্শের কথা মনে পড়তেই মেঘের শরীরে সব লোম দাঁড়িয়ে গেছে, সেই সঙ্গে শরীর চাকুনি দিয়ে উঠেছে। আবিরকে দেখার জন্য মনটা আনসান করছে। মেঘ চোখ মেলে দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল। মালা আর চোখে মেঘকে দেখছে। মেঘের পরনে একটা সাদামাটা থ্রি পিস, বিনুনি করা চুলগুলো কোমর ছাড়িয়েছে, সামনের দিকে ছোট ছোট চুলগুলো কপাল ঢেকে আছে। ক্লাসে যাওয়ার আগে দেওয়া গোলাপি রঙের লিপস্টিকের অল্প স্বল্প এখনও ঠোঁটে লেগে আছে। মালা অবাক হয়ে কিছুক্ষণ তাকিয়ে মনে মনে ভাবছে, মেঘের মধ্যে স্পেশাল কী গুণ আছে যা আমার মধ্যে নেই? আমি কি তোমার প্রেমিকা হতে পারতাম না? এই বাড়ির বড় বউ হওয়ার আমি কি একেবারেই যোগ্য ছিলাম না? হালিমা খান রান্নাঘর থেকে উচ্চ স্বরেই ডাকলেন, এই যে, তুইও কি মেহমান হয়ে গেছিস? মেঘ মেঘ তড়িঘড়ি করে উঠে রান্নাঘরে গেল। বড় মামা এখনও আসেনি। মাইশা আপু আর ওনার হাজব্যান্ডকে নিয়ে আসবেন, তাই আপাতত আমি আর মালার জন্য শরবত করা হয়েছে। মালাকে শরবত সাথে মালা বিরক্তিভরা কণ্ঠে বলল, শরবত আমি খাবো না। মেঘ স্বাভাবিকভাবেই শরবত রেখে দিয়েছে। মালিহা খান আর আবিরের বড় মামি নিজেদের মধ্যে কথা বলছেন। মালা সোফা থেকে উঠে সারা বাড়ি ঘুরে দেখছে। হয়তো আবিরের রুমে যেতে চেয়েছিল, কিন্তু তালা দেখে আবারও নিচে আসছে। মেঘকে উদ্দেশ্য করে ঠাট্টা স্বরে জিজ্ঞেস করলো, আবির ভাইয়ের রুমে তালা কেন? তোমার জন্য নাকি? অতি সামান্য কথাতে অভিমানী মেঘের মনে ভীষণ ক্ষোভ জমেছে। গম্ভীর মুখের গম্ভীর্যতা সরিয়ে ক্ষীণ হেসে দৃঢ়কণ্ঠে বলল, উফ, ভাবতেই ভালো লাগছে যে উনি আমার জন্য এতটা উদ্বিগ্ন। আমার ভয়ে উনি নিজের রুমে তালা দিয়ে গেছেন। আবির ভাই আমাকে এত ভয় পাও? ওয়াও! মেঘের মুখে উল্টাপাল্টা কথা শুনে মালা বেশ বিরক্ত হলো। মেঘ ডোক গিলে উষ্ণ স্বরে ফের বলল, রুমে তালা থাকুক কিংবা না থাকুক, ওনার শূন্য রুমের পূর্ণতা ওনাকে ছাড়া অসম্ভব। তাছাড়া রুমে তালা দিয়ে বিন্দেশে পাড়ি দিলেও ওনার মনটা তো আমার কাছে রেখে গেছেন। মালা রাগান্বিত কণ্ঠে বলে উঠল, মানে? নাথিং। ইদানিং আবিরকে জ্বালাতে জ্বালাতে মেঘের স্বভাব খারাপ হয়ে গেছে। মালাকে দেখেও খুব জ্বালাতে ইচ্ছে করছে, যে ভাবনা সেই কাজ। মেঘ সোফায় বসে দু হাতে মালিহা খানের বাহু আঁকড়ে ধরে কাঁধ বরাবর মাথায় এলিয়ে দিয়েছে। মালিহা খান কথা থামিয়ে ডান হাতে মেঘের কপালে হাত রেখে উদ্বিগ্ন কণ্ঠে বললেন, কিরে, শরীর খারাপ নাকি? মেঘ আহ্লাদি কণ্ঠে বলল, না, তোমার আদর খেতে খুব ইচ্ছে করছে। মালা ভেতরে ভিতরে রাগে কটমট করছে। মালিহা খান মেঘকে নিজের কাছে টেনে নিয়ে মেঘের মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন আর আবিরের মামির সঙ্গে কথা বলছেন। অন্যান্য কথোপকথন শেষে দুজনেই আবিরের ব্যাপারে কথা বলতে শুরু করেছেন। আবিরের মামি ঠান্ডা কণ্ঠে জিজ্ঞেস করলেন, আবিরের জন্য মেয়ে কি পছন্দ করে রাখছো? মালিহা খান মলিন হেসে বললেন, মেয়ে কিভাবে পছন্দ করব? ছেলে তো বিয়ের জন্য রাজিই হয় না। আবিরের পছন্দ আছে নাকি? মালিহা খান উদাস ভঙ্গিতে বললেন, আমি আবিরকে জিজ্ঞেস করেছি ভাবি। আবিরের আব্বু সরাসরি কিছু না বললেও ছেলের পছন্দ আছে কিনা এ বিষয়ে উনি নিজেও কয়েকবার জানতে চেয়েছেন, কিন্তু আবির কিছুই বলেনি। উল্টো দুই ভাইয়ের মধ্যে ঝামেলা সৃষ্টি করেছে। কি করেছে? একদিকে আবির বিয়েতে রাজি হয় না, অন্যদিকে মেঘের আব্বু মেঘের জন্য সম্বন্ধ দেখছে। এসব নিয়ে আবিরের আব্বু আর মেঘের আব্বুর মধ্যে কথা কাটাকাটি হয়েছে। এরপর থেকে দুই ভাই নীরব, বিয়ে বিষয়ক আলোচনা বন্ধ। মেঘ বড় আম্মুর দিকে তাকিয়ে শক্ত কণ্ঠে প্রশ্ন করল, বড় আব্বু আর আব্বুর মধ্যে ঝগড়া হয়েছে? কবে? আমি কোথায় ছিলাম? তেমন সিরিয়াসে ঝগড়া না, কথা কাটাকাটি হয়েছিল। তোরা বাহিরে ছিলি।
আমিও বিস্তারিত শুনিনি। তোর বড় আব্বু আমাকে তেমন কিছু বলেও নি। মেঘ বোকার মতো কিছুক্ষণ তাকিয়ে রইল। মনে মনে ভাবছে, এই জন্যই কি আম্মু সেদিন বিয়ের কথা বলতে নিষেধ করেছিল। আবিরের আম্মু আর মামি আবারও নিজেদের মতো গল্প করছেন। মেঘ সোফার পাশ থেকে নিজের ফোনটা হাতে নিয়ে লুকিয়ে আবিরকে মেসেজে লিখেছে, বড় মামি আর মালা আপু আমাদের বাসায় আসছেন। বড় মামি আপনার বিয়ের লেখা অসমাপ্ত রেখে মেসেজ পাঠিয়ে দিয়েছে। ফোন উল্টিয়ে রেখে পূর্বের ন্যায় আবারও বড় আম্মুর গা ঘেঁষে বসে পড়েছে। মালিহা খান ধীরে সুস্থে মেঘের চুলে হাত বোলাচ্ছেন। 4 থেকে 5 মিনিট পরেই মেঘের হাতে থাকা ঘড়ি কম্পিত হচ্ছে। ঘড়ির স্ক্রিনে বেশি উঠেছে, ইউ রিসিভড এ মেসেজ ফ্রম আবির, আমার আবির। মেঘ বুঝে ওঠার আগে মালার নজর ঘড়িতে পড়ল। মালা কপাল গুটিয়ে রাগান্বিত দৃষ্টি মেঘের ঘড়ির স্ক্রিনে তাকিয়ে আছে। মেঘ ঘড়ির স্ক্রিনে তাকিয়ে নিজের অজান্তে লাফিয়ে উঠেছে। আজ 17 দিন পর আবির মেসেজে রিপ্লাই করেছে। মহানন্দে মেঘের বুকের ভিতর হৃৎপিণ্ডটা চটপট করছে। খুশিতে চোখের কোণে পানিয়ে চলে আসছে। প্রিয় মানুষটার নিজের হাতে কিনে পরিয়ে দেওয়া ঘড়িটাই আজ সেই মানুষটার নামে বেশি ওঠায় মেঘের উজ্জ্বল মুখশ্রী আরও বেশি জলমল করছে। মেঘ ফোন হাতে নিয়ে এলোমেলো পায়ে সিঁড়ি পেরিয়ে নিজের রুমের দিকে সরছে। মালা নির্বাক চোখে মেঘকে দেখছে। মালিহা খান তপ্তস্বরে বললেন, আসতে যা, পড়ে যাবি তো। আবিরের মামি কপাল গুটিয়ে চিন্তিত কণ্ঠে বললেন, মেঘের আবার হঠাৎ হলো কি, এভাবে ছুটছে কেন? মালিহা খান মৃদু হেসে বললেন, ও এমনই, ওর ছুটাছুটির কারণ লাগে না, হয়তো কিছু একটা মনে পড়েছে, এজন্যই এভাবে ছুটছে, একটু পরেই চলে আসবে। মেঘ রুমে ঢুকে উত্তেজিত হস্তে মেসেজ সেন্ড করলো। আবিরের ছোট রিপ্লাই আসছে, আমার বিয়ের ব্যাপারে কি বলছে? মেঘের শরীর রীতিমতো কাঁপছে, ঠোঁটে স্মিত হাসি ফুটে উঠেছে, দুচোখ জল জল করছে। মেঘ গলা খাঁকড়ে দিয়ে আস্তে করে বলল, মিস্টার খান, আমি ঠিক জানতাম এই কথা বললে আপনার রিপ্লাই আসবেই আসবে। মেঘ কাঁপা কাঁপা হাতে মেসেজ লিখছে, আপনার বিয়ের জন্য মেয়ে দেখার কথা বলছে। তাছাড়া মালা আপু। আবিরের তৎক্ষণাৎ রিপ্লাই, মালা কি করছে? আপনাকে মিস করছে। আবির রাগী ইমোজি পাঠিয়ে পরপর মেসেজ পাঠালো, ফাজলামো করবি না, মালা কি আজেবাজে কিছু বলেছে? কি বলেছে? মেঘের আর কোনো রিপ্লাই নেই। আবির পরপর মেসেজ দিচ্ছে, মেঘ রিপ্লাই করছে না। বাধ্য হয়ে আবির কল দিয়েছে। মেঘের বাম হাতে থাকা ঘড়ি আর ডান হাতে থাকা ফোন একসঙ্গে ভাইব্রেশন হচ্ছে। আবিরের কল দেখে মেঘ কিছু সময়ের জন্য থমকালো। বুকের বাঁ পাশের তীব্র কম্পন উপেক্ষা করে চোখ পিটপিট করে কল রিসিভ করলো। সঙ্গে সঙ্গে ওপাশ থেকে আবিরের রাগান্বিত কণ্ঠস্বর ভেসে আসছে, সমস্যা কি তোর? তেড়ামি করাটা কি তোর স্বভাব হয়ে গেছে? আমার অপছন্দ জেনেও অনবরত এই কাজগুলো করে যাচ্ছিস। কথা অসম্পূর্ণ রাখার অভ্যাসটা কবে ত্যাগ করবি? মেঘ মোলায়েম কণ্ঠে বলল, কেমন আছেন? আবির রাগান্বিত কণ্ঠে হুঙ্কার দিল, তুই কি ভালো থাকতে দিচ্ছিস? মেঘ অভিমানী কণ্ঠে বলল, আমি কি আপনাকে খুব বেশি জ্বালাতন করি? আবির উত্তর না দিয়ে উল্টো প্রশ্ন করল, মালা কি বলেছে? মেঘ ডুব গিলে বেজা কণ্ঠে বলল, আমি আপনাকে খুব বেশি জ্বালাই? আমার অত্যাচারে আপনি নিজের রুমে তালা দিয়ে গেছেন, এমনটাই বুঝিয়েছে। আবির দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে রাশবাড়ি কণ্ঠে বলতে শুরু করলো, রুমে প্রয়োজনীয় অনেক জিনিসপত্র এলোমেলো করে রেখে আসছি। রুম খোলা রেখে আসলে যে যার মতো ঢুকে কাগজপত্র নষ্ট করে ফেলত। আর হ্যাঁ, তানবীরের কাছে চাবি আছে, যখন ইচ্ছে রুমে যাস, তবু দয়া করে মানুষের কথায় গাল ফুলিয়ে কান্না করিস না প্লিজ। মেঘ আকুল কণ্ঠে বলে উঠল, আমার কান্না নিয়ে আপনার এত চিন্তা? তাহলে এতদিন কথা কেন বলেননি? তোকে বারবার বারণ করা সত্ত্বেও আমার কথা তুই অমান্য করছিলি কেন? তুই ভালোভাবেই জানিস আমি যা বলি তাই করি। তোকে এত বোঝানোর পরেও যেহেতু আমার কথা অমান্য করেছিস, তাই আমিও কথা বলিনি। মেঘ কাঁদো কাঁদো কণ্ঠে বলল, আপনি যাওয়ার সময় আমায় ডাকলেন না কেন? আমায় ঘুমের মধ্যে রেখেই কেন চলে গিয়েছিলেন? এতটা হৃদয়হীন কিভাবে হতে পারলেন? আপনার বুকে কি একটুও কাঁপলো না? আবির ডোক গিলে শীতল কণ্ঠে জবাব দিল, কেউ কি জানে তার একজোড়া কন্দিত নেত্র আমার সুস্থির ব্রহ্মাণ্ডে তোলফাড় চালাতে সক্ষম। কান্না ভেজা ওই আখি যুগলের মুখোমুখি হওয়ার সামর্থ্য আমার ছিল না, তাই তো বাধ্য হয়ে হৃদয়হীনের মতোই আমি পালিয়ে এসেছি। আবিরের ভেজা কণ্ঠস্বর কানে বাজতেই মেঘ নিজের চোখ মুছে আহ্লাদিক কণ্ঠে বলে উঠল, কেউ কি জানে তার জন্য আমি কি পরিমাণ কান্না করেছি? কান্নারও বুঝি পরিমাণ হয়? তা কত বালতি পানি জমেছিল? মেঘ তড়িৎ গতিতে জবাব দিল, 9 বালতি। আবির মলিন হেসে বলল, ইস, আর 1 বালতি হলে ভালো হতো। মেঘ আচমকা কান্না শুরু করেছে। মেঘ অতর্কিত প্রশ্ন করল, এই কি হয়েছে?
কান্না করছিস কেন? মেঘ কাঁদতে কাঁদতে অস্পষ্ট কণ্ঠে বলে উঠল, আপনি না বললেন আর এক বালতি পানি জমলে ভালো হতো? আবির শক্ত কণ্ঠে ধমক দিল, এবেলার কথা মানতে উঠে পড়ে লাগিস, অন্য বেলায় কি হলো? মেঘ বেজা চোখে পিক করে হেসে উত্তর দিল, বুতে পাই। আমারও তো তাই মনে হয়। বাসায় ফিরে আগে আপনার বুটটাকে বিদায় করতে হবে। মামির শরীর কেমন? এখন আলহামদুলিল্লাহ ভালো। সিরিয়াস কোনো সমস্যা নেই তো? আপাতত ডাক্তার কিছু ওষুধ লিখে দিয়েছেন। আবির ঠান্ডা কণ্ঠে বলল, আপনার শরীর কেমন? মেঘের ঠোঁটে আবারও হাসি ফুটল। আদুরে ভঙ্গিতে বলল, আলহামদুলিল্লাহ ভালো ছিল, তবে এখন খুব ভালো। সাবধানে থাকবেন। আর একটা কথা। জি বলুন। মালা পর্যন্ত আমার নাম্বারটা যেন না পৌঁছায়। পৌঁছালে কি হবে? তেমন কিছু না। হোয়াটসঅ্যাপে দিনে কমপক্ষে 15 থেকে 10টা কল আসবে। আমি বসে বসে কল রিসিভ করব। প্রতিবার 1 ঘন্টা করে কথা বলে জাস্ট 10 থেকে 15 ঘন্টা কথা হবে। তারপর 8 ঘন্টা ঘুমাবো আর 1 থেকে 2 ঘন্টা অন্যান্য কাজ করব। মেঘ দাঁতে দাঁত চেপে বিড়বিড় করে বলল, আর আমি পেঁয়াজ মরিচ দিয়ে আপনার কলিজা ভুনা করে এলাকার কুকুরগুলোকে খাওয়াবো। আবির নিঃশব্দে হেসে বলল, কিছু বলছেন? মেঘ দাঁতে দাঁত চেপে রাগী স্বরে জবাব দিল, বলছিলাম মাত্র 15 ঘন্টা কেন? কেন কথা বলবেন? বললে পুরো 24 ঘন্টা কথা বলিয়েন, ঠিক আছে? আবির আবার শব্দ করে হাসল। পরপর উদ্বিগ্ন কণ্ঠে বলে উঠল, মনে হচ্ছে কিছু ফুটতেছে। আমি এখান থেকে পোড়া পোড়া গন্ধ পাচ্ছি। কিছু কি ফুটছে? মেঘ রাগান্বিত কণ্ঠে জবাব দিল, আপনার নাক একটু বেশি অ্যাডভান্স। কলিজা বুনা এখনও বসাইনি। ওয়েট, একটু পরে বসাবো। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে আবির মৃদু স্বরে বলল, ম্যাম কলিজা বুনায় মনে করে লবণ দিয়েন। মেঘ ফোঁস করে উঠল, আরও বেশি টেস্টি করতে একটু বিষও দিবনি। বলেই মেঘ কল কেটে দিয়েছে। রাগে ফুসফুস করছে। আবিরের হাসি যেন থামছেই না। হাসতে হাসতে বিছানায় হেলান দিয়ে বসেছে। আজ অফ ডে বলে আবিরের কাজের তেমন একটা চাপ নেই। নিজেকে নিয়ন্ত্রণ করে খানিক বাদে আবারও মেঘকে কল দিয়েছে। কল বাজতে বাজতে শেষ পর্যায়ে মেঘ কল রিসিভ করলো। সঙ্গে সঙ্গে আবির মোলায়েম কণ্ঠে ডাকলো, ম্যাম। মেঘ নিঃসুপ। আবির আদুরে কণ্ঠে আবারও ডাকলো, ম্যাম। আবিরের কণ্ঠে আদুরে ডাক শুনে মেঘের বুকের ভিতরে দুঃখ বুকানি বেড়ে গেছে। মন খারাপ, রাগ, অভিমান, খারাপ লাগা মুহূর্তেই সব উদাও। অনুভূতিদের পাশ কাটিয়ে মেঘ কাট গলায় প্রশ্ন করল, কিছু বলবেন? বলুন। বলছিলাম রান্নার টেস্ট বাড়াতে বিষটা ব্যবহার না করলে কি হয় না? বিষ ব্যবহার করলে কি হবে? না মানে কেউ লবণ চেক করতে গেলে তো সাড়ে সর্বনাশ হয়ে যাবে। মেঘ রাগে ফুঁসতে ফুঁসতে বলল, আপনি এসব বলতে আবারও কল দিয়েছেন? আমি রাখছি। আবির তড়িৎ বেগে ডাকলো, শোনো। আবিরের মুখে তুমি সম্বোধন শোনা মাত্রই মেঘের চোখ প্রশস্ত হয়ে গেছে। মুহূর্তে শ্বাস থেমে গেছে। হতভম্ব মেঘের মস্তিষ্কে অনুভূতিতে তোলপাড় চলছে। চোখের পাতা জল করছে আবিরের হাস্যজ্জ্বল আদলখানা। দুরু দুরু কাঁপছে বুক। চোখে মুখে রাগের রেশ মাত্র নেই। আবির তৎক্ষণাৎই ঠান্ডা কণ্ঠে বলল, অতি সামান্য কারণে যেভাবে রেগে যান, ভবিষ্যতে যে কি হবে ম্যাম? মেঘ চোখ কুঁচকে জানতে চাইল, কি হবে? সদা আশঙ্কাজনক পরিস্থিতিতে থাকতে হবে। আবির চটজলদি গম্ভীর কণ্ঠে বলে উঠল, আবারও বলছি, মালা পর্যন্ত আমার নাম্বার পৌঁছালে সব দায়ভার কিন্তু আপনার, মনে থাকে যেন। মেঘ চিন্তিত কণ্ঠে বলল, বড় আম্মুর থেকে নাম্বার নিয়ে নিলে? আমি আম্মুকে বারণ করেছি, আম্মু কাউকে নাম্বার দিবে না। অন্য কারো কাছে নাম্বার চাওয়ার সাহস মালার হবে না। একমাত্র আপনিই আছেন, অনুগ্রহ করে আপনিও দিবেন না। ও আচ্ছা, এজন্যই বড় আম্মু আমাকে নাম্বার দিচ্ছিল না? তাতে কি, আমি তো নাম্বার দেখে মুখস্থ করে ফেলেছি। আমি কারো নাম উল্লেখ করিনি, তাই আম্মুও বুঝতে পারিনি। আপনি যে নাম্বার মুখস্থ করার পাবলিক এটা আমি জানি। তাছাড়া আমি নিজেই তো আপনাকে কল দিতাম, কিন্তু আপনার অসুস্থতার কথা শুনে। কোনো ব্যাপার না, কিন্তু মালা আপু আমার কাছে নাম্বার চাইলে কি বলবো? এটাও আমার শিখিয়ে দিতে হবে? না, একদমই না। এখন রাখি। আচ্ছা। মেঘ ফের বলল, শুনুন। জি ম্যাম, বলুন। রাতে কল দিলে রিসিভ করবেন নাকি আবারও রাগ করে বসে থাকবেন? আবির কপাল গুটিয়ে মৃদুস্বরে বলল, ফ্রি হয়ে মেসেজ দিন। আর একটা কথা। মেঘ কাঁপা কাঁপা গলায় আস্তে করে বলল, মিস ইউ, বলে কল কেটে দিয়েছে। আবির মলিন হেসে ফোনের স্ক্রিনে তাকালো। মেঘের শাড়ি পরা একটা ছবি ফোনের ওয়ালপেপার দেওয়া। আবির অপলক দৃষ্টিতে ছবিটার দিকে তাকিয়ে আছে। অতর্কিত হাসি থামিয়ে কম্পিত কণ্ঠে বলল, মাই ডিয়ার স্পারো, আই ফিল এমটি উইদাউট ইউ। কথা শেষ করে মেঘ আবারও নিচে নামল। ততক্ষণে মাইশারা চলে আসছে।
মাইশাকে দেখে মেঘ ছুটে কাছে গেল। মাইশা হালকা রঙের একটা জামদানি শাড়ি পরে এসেছে। 4 মাসের অন্তঃসত্ত্বা হওয়ায় আগের থেকেও বেশি কিউট লাগছে তাকে। মেঘ আপুকে ভালোভাবে পরখ করে আহ্লাদে কণ্ঠে বলল, ভাইয়া, আপু, ভাগ্না অথবা পাগনিকে সর্বপ্রথম আমি কোলে নিতে চাই। আদির পরে আমি এখনও কোনো ছোটোবাবু কাছ থেকে দেখিনি। আমাকে জানাবেন প্লিজ। মাইশা তার হাজব্যান্ড একসঙ্গে হেসে উঠল। ভাইয়া বললেন, ইনশাল্লাহ, বাবুকে প্রথমেই তোমার কোলে দিব, ইনশাল্লাহ। মাইশারা সারা দিন শেষে বিকেল দিকে বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছে। মামা মামিরাও বাড়িতে চলে যাবেন। আলী আহমদ খান আর মোজাম্মেল খান অফিসে থাকলেও দুপুরে বাসায় এসে সবার সঙ্গে খাওয়া দাওয়া করেছেন। যাওয়ার আগে মালা হঠাৎই মেঘকে ডেকে শক্ত কণ্ঠে বলল, আবির ভাইয়ের নাম্বারটা দাও তো। মেঘ কপাল গুটিয়ে গম্ভীর কণ্ঠে বলল, ওনার নাম্বার দিয়ে আপনি কি করবেন? কথা বলবো। মেঘ ফোঁস করে শ্বাস ছেড়ে স্বাভাবিক স্বরে বলল, উনি প্রজেক্টের কাজে ব্যস্ত আছেন, আপাতত আত্মীয় স্বজনদের সাথে কথা বলার সময় ওনার নেই। মালা বিরক্ত হয়ে বলল, তোমার সাথে কথা বলার সময় আছে? মেঘ কপালের মাঝ বরাবর ভাঁজ ফেলে মেঘি স্বরে বলল, আমার সাথে কথা না বললে ওনার রাতে ঘুমই হয় না। মেঘ যে ইচ্ছেকৃত রাগানোর জন্য এসব বলছে, এটা বুঝতে মালার বেশি সময় লাগলো না। মালা তৎক্ষণাতে রাগান্বিত কণ্ঠে বলল, যত যাই বলো, ভাইয়ের নাম্বার তো আমি সংগ্রহ করেই নিব। আগেও কত রাত ভাইয়ের সাথে আনলিমিটেড কথা বলেছি, তার হিসেব নেই। এবারও তাই হবে। ঘুম পাড়ানোর জন্য প্রয়োজনে ভাইয়াকে ঘুমের ওষুধ সাজেস্ট করব। মেঘ ভিতরে ভিতরে রাখলেও রাগটা প্রকাশ করল না। ফিক করে হেসে বলল, চেষ্টা করে দেখতে পারেন, হতেও পারে ওনার হার্টবিট আপনার দেওয়া ঘুমের ওষুধের পাওয়ারকেও হার মানিয়ে দিল। মালা কটমট করেই বলল, তুমি যে কোন বরসে এসব বলো আল্লাহই ভালো জানে। হঠাৎই মেঘের ঘড়িতে আবিরের মেসেজ আসছে, অলোকে। মেঘ মালার দিকে ঘড়িতে এগিয়ে দিয়ে মোলায়েম কণ্ঠে জবাব দিল, এই ভরসায়। নামের জায়গায় শুধু আমার আবির লেখাটাই বাড়ছে। মালা কিছুক্ষণ তাকিয়ে থেকে মিনমিন করে বলল, ফোনে আমার আবির লিখে রাখলেই আবির ভাইয়া তোমার হয়ে যাবে না? আরও কি বিড়বিড় করতে করতে মালা বেরিয়ে গেছে। মেঘ গাল ফুলিয়ে সেদিকে তাকিয়ে আছে। সত্যিই তো, ফোনে আমার আবির ভাই নামটা গত 1.5 বছর যাবতই সেভ করে রেখেছে। নতুন নাম্বারটাও একই নামে সেভ করেছে, কিন্তু তাতে সম্পর্কের কোনো উন্নতি হচ্ছে না। আবিরের অন্তর্নিহিত অনুভূতি বোঝার সক্ষমতা মেঘের হয়েছে ঠিকই, কিন্তু আবির যতদিন না নিজের অনুভূতি প্রকাশ করছে ততদিন মেঘের আত্মবিশ্বাস আসবে না। জোর গলায় নিজেকে যতই আবিরের প্রেমিকা বলুক না কেন, দিন শেষে তো এটাই সত্যি, আবির তাকে কোনো প্রকার প্রতিশ্রুতি দেয়নি। মেঘ মুখ ফুলিয়ে রুমে চলে গেছে। শেষ বিকেলের দিকে একটা হ্যান্ড পার্স আর সাথে 2টা ফাইল আর কিছু কাগজপত্র নিয়ে বন্যা আপন মনেই হাসছে। আসমকার নজর পড়ে অনেকটা সামনে তানবীরের মতো কেউ একজন ফোনে কথা বলতে বলতে যাচ্ছে। শিওর হওয়ার জন্য বন্যা দ্রুত পায়ে এগিয়ে যাচ্ছে। ছেলেদের হাঁটার স্বাভাবিক গতির সাথে মেয়েদের দৌড়ের গতি মোটামুটি সমানই ধরা যায়। রাস্তায় দৌড়াতে পারছে না, তবে যথাসাধ্য দ্রুত হেঁটে তানবীরের বেশ কাছাকাছি চলে আসছে। পেছন থেকে 2-4 বার ডেকেছেও, কিন্তু সেই ডাক তানবীরের কান পর্যন্ত পৌঁছায়নি। বন্যা আবার থেমে শ্বাস টেনে উচ্চস্বরে ডাকল, ওই বিলেন। মেয়েলি কণ্ঠস্বর কানে বাজতে তানবীর উদ্দেশ্যহীনভাবে পেছনে করল। বন্যাকে দেখে থমকে দাঁড়ালো। ব্রুকুসকে কল কেটে কপট রাগী স্বরে জানতে চাইল, কোন দিক থেকে বিলেন মনে হয় আমাকে? কখন থেকে ডাকছিলাম, আপনি তো শুনছিলেনই না, তাই তো বাধ্য হয়ে ডাকলাম। হঠাৎ আমাকে ডাকার কারণ? এমনি। আপনার বাইক কোথায়? একটা ছোটো ভাই নিয়ে গেছে। কেন? এমনি, জিজ্ঞেস করতে পারি না? তানবীর মলিন হাসল। কিছু একটা ভেবে গম্ভীর কণ্ঠে বলল, সন্ধ্যা হয়ে যাচ্ছে, বাসায় চলে যেও, আসছি। তানবীরের এমন ব্যবহারের আগা মাথা বন্যা বুঝল না। কিছুক্ষণ ভাবার পর হঠাৎই পূর্বের ঘটনাগুলো মনে পড়ল। বন্যা সহসাই ডাকল, এই যে। তানবীর গাড় গড়িয়ে বিমূঢ় দৃষ্টিতে বন্যার দিকে তাকালো। বন্যার মুখের মায়াবী হাসিতেই তানবীরের হৃদয় দুরু দুরু কাঁপছে। তানবীর উত্তর না দিয়ে খানিক ব্রু নাচালো। বন্যা একগাল হেসে বলল, চালমুড়ি খাবেন? তানবীরের তাৎক্ষণিক উত্তর, না। তাহলে ফুচকা? না। চটপটি? না। চা? না। বন্যা আবার খানিক রেগে গেছে। চোখের পাতা জাপটে আনমনে বলে উঠল, তাহলে কি সিগারেট খাবেন? তানবীর প্রশস্ত নেত্রে বন্যার দিকে তাকিয়ে শক্ত কণ্ঠ বলল, কি বললে? বন্যা উত্তর না দিয়ে অন্য পাশে তাকিয়ে লজ্জায় আর আতঙ্কে নিজের মুখ চেপে ধরেছে। নিজের প্রতি অতিষ্ঠ হয়ে ঘন ঘন নিঃশ্বাস ছাড়ছে। তানবীর স্তব্ধ হয়ে তাকিয়ে আছে। বন্যাকে আপাত মস্তক দেখে মুচকি হেসে বলল, সিগারেট খেতে পারি যদি তুমি আমার সঙ্গে খাও।
অপ্রত্যাশিত কথায় মেঘ সেট করে তানবীরের অভিমুখে তাকালো। চোখ স্বাভাবিকের তুলনায় বেশ বড় আকার ধারণ করেছে, গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। বেসামাল পরিস্থিতি সামলে বন্যা দৃঢ় কণ্ঠে বলল, ছি, আপনি সিগারেটও খান? তুমি খাওয়াতে চাচ্ছ, তাহলে আমার খেতে সমস্যা কোথায়? বন্যা মাথা নিচু করে জড়সড় হয়ে বলল, মুখ ফসকে বেরিয়ে গেছে, সরি। এতদিন মানুষকে মুখ ফসকে অনেক কিছু বলতে শুনেছি, আজ প্রথমবার কোনো মেয়ে মুখ ফসকে সিগারেট অফার করছে। বিষয়টা বেশ ইন্টারেস্টিং না? চলো, সামনে থেকে 2টা সিগারেট নিচ্ছি। বন্যা আতঙ্কিত কণ্ঠে চেঁচিয়ে উঠল, না, আমি যাব না। বন্যা চেঁচানোর শব্দে তানবীর আতকে উঠে বুকে হাত রেখে আশেপাশে তাকিয়ে ঠান্ডা কণ্ঠে বলল, যেভাবে চিৎকার করছো, মানুষ তো অন্য কিছু ভাববে। বন্যা আস্তে করে বলল, যার যা খুশি ভাবুক, আমি সিগারেট খাবো না। তানবীর সশব্দে হেসে বলল, ঠিক আছে, এবারের মতো ছেড়ে দিলাম। এরপর মুখ ফুসকে সিগারেটের কথা বললে সত্যি সত্যি টেস্ট করাবো। এগুলো ঠিক না, আপনি এসব করতে পারেন না। বারে ডাকবা বিলেন আর কিছু বললেই অন্যায় ন্যায়ের জ্ঞান দিবা, তা তো মানব না। বন্যা বিরক্ত হয়ে বলল, দেখুন, আমি আপনাকে ট্রিট দিতে ডেকেছিলাম, আপনি ইচ্ছাকৃত আমার সাথে এমন ব্যবহার করছেন। তানবীর সূক্ষ্ম নেত্রে তাকিয়ে দৃঢ় কণ্ঠে বলল, আমি আবার কি করলাম? যাই অফার করছি শুধু নাই করে যাচ্ছেন। আমার সঙ্গে চলাচলে যার অস্বস্তি বোধ হয়, আমাকে যার অসহ্য লাগে, আমি তার থেকে দূরত্ব বজায় রেখে চলার চেষ্টা করি। বন্যা উদ্বিগ্ন কণ্ঠে বলল, আমি কি একবারও বলেছি আপনাকে অসহ্য লাগে, নাকি বলেছি আপনি আমার অস্বস্তির কারণ? তানবীর স্থির দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে হঠাৎই হেসে বলল, চলো। কোথায়? বাহ, ট্রিট দিবা না বললা, এখন এটা বলো না যে মুড নেই বা সময় নেই। বন্যা ঠিক এই কথাটাই বলতে চেয়েছিল, মুখের কথাটা গিলে শান্তস্বরে বলল, কি খাবেন? জালমুড়ি, ফুচকা, চটপটি এনেতেই। বন্যা ব্রোক গুটিয়ে কিছুক্ষণ তাকিয়ে রইল। মনে মনে তানবীরকেও অল্প স্বল্প বকেও নিল। মেঘার তার ভাইয়ের স্বভাব বিশেষ কোনো পার্থক্য নেই, দুজনেই বেশ অভিমানী। মেঘ মেয়ে বলে অভিমানটা একটু বেশি প্রকাশ পায়। জালমুড়ি হাতে দুজনেই পাশাপাশি 2টা চেয়ারে বসা, 1 প্লেট ফুচকা আর একটা চটপটিও অর্ডার দিয়েছে। তানবীর ঠান্ডা কণ্ঠে বলল, হঠাৎ আমাকে ট্রিট দেওয়ার কারণ কি? বন্যা ডোক গিলে আস্তে করে বলল, সেদিন আপনাকে চা খেতে বলিনি বলে আপনার বোন আমায় কতগুলো কথা শুনিয়েছে, তাই আজ। তানবীর ভ্রু গুটিয়ে দৃঢ় কণ্ঠে জানতে চাইল, বনু তোমায় কথা শুনিয়েছে, কি বলেছে? তানবীর নীরের দৃষ্টিতে তাকিয়ে আছে। তানবীরের দৃষ্টি দেখে বন্যা থতমত খেয়ে হাসার চেষ্টা করলো। হাসি মুখে বলল, তেমন কিছু না, আসলে সেদিন আমার তরফ থেকে সবাইকে চায়ের ট্রিট ছিল, তা স্বাভাবিকভাবে আমার আপনাকে চা অফার করা উচিত ছিল, কিন্তু আমি সেটা করিনি। তাছাড়া বিল দেওয়ার বিষয়টা নিয়ে মেঘ একটু রেগে গেছিল। বোনের কথায় কিছু মনে করো না প্লিজ। বন্যা ঠোঁট উল্টিয়ে বিদ্রুপের ভঙ্গিতে বলে উঠল, ও আচ্ছা, ঠিক আছে, কিছু মনে করলাম না, ওকে। কি সমস্যা, এভাবে কথা বলছো কেন? এমনি। তানবীর সূক্ষ্ম নেত্রে তাকিয়ে বলল, এমনি বলাটা কি তোমার স্বভাব? বন্যা উপর নিচ মাথা নাড়ল। তখনই বন্যার বড় অপুর কল আসছে। বন্যা স্বাভাবিকভাবে কল রিসিভ করে কথা বলছে। ইতিমধ্যেই ফুচকা চটপটি দিয়ে গেছে। বন্যা কথা শেষ করে চটজলদি 2-3টা শিট বের করে তানবীরের হাতে দিয়ে বলল, এগুলো মেঘকে দিয়ে দিয়েন, কাল ভার্সিটি বন্ধ, পরশু একটা ক্লাস টেস্ট আছে, পড়ে নিতে বলবেন। তানবীর গাল ফুলিয়ে নির্বোধের মতো বন্যাকে খানিক দেখে গম্ভীর কণ্ঠে বলে উঠল, এত সমাদরের রহস্য তবে এই ছিল? স্বার্থপর মেয়ে কোথাকার। বন্যা ফুচকা খেতে খেতে আর্চোকে তানবীরের দিকে তাকিয়ে বলতে শুরু করলো, একদম স্বার্থপর বলবেন না। নিজের বোনকে তো ঠিকই যত্নে রাখেন, প্রয়োজন ছাড়া বাসা থেকে বেরই হতে দেন না। 2-3টা সিটের জন্য এতটা রাস্তা পেরিয়ে আমাকেই আপনাদের বাসায় যেতে হতো, আর নয়তো পিডিএফ দিতে হতো। সেই পিডিএফ আবার আপনাকে প্রিন্ট আউট করে আনতে হতো। যেহেতু আপনাকে পেয়েছি, তাই আপনাকে দিয়ে দেওয়াটাই বেস্ট অপশান ছিল। আমি চাইলে রাস্তায় ডেকে 2টা সিট আপনাকে দৌড়িয়ে দিয়ে চলে যেতে পারতাম, কিন্তু সেই কাজটা করতাম, তবে স্বার্থপর বলতে পারতেন। আমি আপনাকে ট্রিট অফার করলাম, 40 মিনিট সময় দিলাম, তারপর সেই সিটগুলো দিচ্ছি। তার থেকেও বড় কথা, সিটগুলো আপনার বোনুর প্রয়োজন। তাহলে আমি স্বার্থপর কিভাবে হলাম? যেভাবে যুক্তি দেখিয়ে ঝগড়া করছো, আমার তো মনে হচ্ছে তোমার উদ্ভিদ বিজ্ঞান সাবজেক্টে না নিয়ে দর্শন সাবজেক্টে অনার্স করা উচিত ছিল। বন্যা ব্রুকুসকে প্রশ্ন করল, আমি ঝগড়া করছি? তানবীর ঠোঁট চেপে হেসে বলল, এটাকে অবশ্য ঝগড়া বলে না, তবে তর্কের বিবাদ বলা যায়। বন্যা সেসবে পাত্তা না দিয়ে ফুচকা খাচ্ছে। তানবীর টুকটাক ফুচকা খেতে পারলেও আজ চটপটি নিয়েছে, কারণ 1 প্লেট ফুচকা একা শেষ করা তানবীরের পক্ষে সম্ভব না।
মেঘদের সাথে বের হলে মেঘ, মিম আর আদি থেকে অল্প কয়টা খায়। আজ আগেভাগে চটপটি বেছে নিয়েছে। বন্যা ফুসকে শেষ করে উঠতে উঠতে বলল, আপুদের জন্য একটা পার্সেল নিয়ে বিলটা দিয়ে আসছি, আপনি বসুন। তানভীর তৎক্ষণাৎ বলে উঠল, বিলটা আমি দেই। বন্যার রাগে মুখ করে তাকাতেই তানভীর ডোক গিলে শান্ত কণ্ঠে বলল, ঠিক আছে, আমি বসছি, বিলটা তুমিই দিয়ে আসো। বন্যা মুচকি হেসে চলে গেছে। বিল দিয়ে এসে তানভীরের হাতে শিটগুলো আবারও দেখে নিল। ফার্স আর শিটগুলো হাতে নিতে নিতে শীতল কণ্ঠে বলল, সরি, সময়ের অভাবে চা খাওয়াতে পারছি না, অন্য কোনো দিন খাওয়াবো ইনশাল্লাহ। তানভীর মুচকি হেসে বলল, চা কিন্তু তোমার হাতের বানানো হতে হবে। দেখা যাক, আসছি। আমি এগিয়ে দিয়ে আসি। তার কোনো দরকার নেই, আপু আমাকে নিয়ে যাবে। সাবধানে যেও। আচ্ছা, আপনিও। বন্যা রাগ করেছে ভেবে সেদিনের ঘটনা জানতে মেঘকে জিজ্ঞেস করার জন্য মেঘের রুমের সামনে আসতে তানভীর থমকে দাঁড়ালো। মেঘ আপন বনে বন্যার সাথে ফোনে কথা বলছে। দুজনের আবল তাবল কথার হাসির শব্দে তানভীর থম মেরে দাঁড়িয়ে পড়েছে। কোথায় ভেবেছিল মেঘ আর বন্যার মধ্যে মান অভিমান চলছে, মেঘে থেকে কারণ জেনে সমাধান করার চেষ্টা করবে, কিন্তু ঘটনা সম্পূর্ণ উল্টো। তানভীর আস্তে করে গলা খাঁকড়ে দিয়ে রুমে এসে সিট রেখে চলে যাচ্ছে। মেঘ ঠান্ডা কণ্ঠে বলল, কিছু বলবা ভাইয়া? না। তানভীর বিড়বিড় করতে করতে যাচ্ছে, মায়ের কাছে মাসের গল্প বলে আর কি হবে। রাত 9টা বেজে গেছে। মেঘ আবিরকে কোনো মেসেজ করেনি। কিছুক্ষণ পর আবিরে মেসেজ দিল, বিজি? মেঘের ছোট রিপ্লাই, নো। তৎক্ষণাৎ আবিরের কল আসছে। মেঘ কল রিসিভ করে চুপচাপ বসে আছে। ওপাশ থেকে আবির বলছে, ফ্রি হয়ে মেসেজ দিতে বলছিলাম, বিকেল থেকে মুখ ফুলিয়ে রুমে বসে আছেন, কিছু খাননি শুনলাম, একটা টেক্সট পর্যন্ত করেননি, কি সমস্যা? কোনো সমস্যা নেই। মালা কি আবারও আজে বাজে কথা বলেছে? মেঘ মুখ ফুসকে বলে ফেলল, চরিত্রের সমস্যা আপনার, মালা আপু কী বলবে? আবির উত্তেজিত কণ্ঠে চেঁচিয়ে উঠল, কি? আমার চরিত্রের সমস্যা? কে বলেছে? প্রমাণ কি? মেঘ খানিক চুপ থেকে সন্দেহান কণ্ঠে বলে উঠল, মালা আপুর সাথে কত রাত আনলিমিটেড কথা বলেছেন বলতে পারবেন? মালা আপুর মতো আর কত মেয়ে জীবন নষ্ট করেছেন? আবির গম্ভীর কণ্ঠে বলল, রাতভর আনলিমিটেড কথা, তাও আবার মালার সাথে? আল্লাহ, কোথায় আছো তুমি? আমায় উঠাই নাও, এ অন্ধবিশ্বাসের দুনিয়ায় আমি আর থাকতে চাই না। ঢং করতেছেন কেন? বলেননি কথা, অস্বীকার করতে পারবেন? হ্যাঁ বলেছি, তবে শুধুমাত্র মামা, মামি আর মাইশা আপুর সাথে। যেহেতু ফোন মালা ছিল তাই রিসিভ করলে হাই হ্যালো এটুকুই কথা হতো। এমনকি মালার যন্ত্রণায় রাতের বেলা ফোন বন্ধ করে ঘুমাইতাম। বিশ্বাস না হলে বাসার সবাইকে জিজ্ঞেস করতে পারেন। এক পর্যায়ে বাধ্য হয়ে নতুন ফোনও নিয়েছিলাম, এটা শুধুমাত্র তানভীর জানত। আপনি কি বলতে চাচ্ছেন? আপনি নিষ্পাপ, দুধে তোয়া তুলসী পাতা? আবির মৃদুস্বরে বলল, একদমই না। আমি নচ্ছার, বদমাস, দিষ্ট, লুচ্ছা অথবা লম্পট, তবে সেটা শুধুমাত্র একজনের জন্য। সেই ব্যতীত পৃথিবীর কেউ আমার দিকে আঙ্গুল তুলে বলতে পারবে না আমি তার দিকে কুনজর দিয়েছি কিংবা তার সাথে বেহুদা কার্যকলাপ করেছি। কে সে? কেন বলবো? কোনো এক বৃষ্টিস্নাত রাতে কেউ একজন আমাকে বলেছিল, আপনি যা বলবেন, যে অবস্থাতেই বলবেন, আমি সাথে সাথে বিশ্বাস করে ফেলব। তার বিশ্বাস এতটাই ঠুনকো যে কেউ কিছু বললেই তার বিশ্বাসের ঘরের বাতি নেভে যায়। তাকে আমি আমার মনের কথা কিভাবে বলবো? সে বরং তার মনের ঘরে অবিশ্বাসী পুষতে থাকুক। মেঘ আশাহত কণ্ঠে বলল, আচ্ছা সরি। আজ সরি বলছেন, 2 দিন পর আবার ভুলে যাবেন। দেখা গেল আজ থেকে 3 মাস পর কেউ একজন এসে বলল সে 2 মাসের প্রেগনেন্ট আর তার বাচ্চার বাবা আবির। আপনিও নাচতে নাচতে সেই কথা বিশ্বাস করে ফেলবেন, অথচ আবির 4 মাস যাবৎ দেশের বাহিরে। এই, আমি এতটাও নির্বোধ নই। তা ঠিক কতটুকু চতুর আপনি? আপনাকে রাগানোর জন্য কেউ ইচ্ছেকৃত আজে বাজে কথা বলছে, আর আপনি সব কিছু বুঝতে পেরেও রাগ করে বসে আছেন। বাহ! একটা সময় পর্যন্ত মালা আমাকে খুব জ্বালিয়েছে, এটা আমি অস্বীকার করছি না, কিন্তু গত 6 মাসের উপরে মালার সাথে আমার কোনো যোগাযোগ হয়নি। এখন বিশ্বাস করা না করা আপনার উপর। বললাম তো সরি। ঠিক আছে, এখন খেতে যান। আপনি খেয়েছেন? না, খাবো। আচ্ছা, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। দিন কাটছে দ্রুত গতিতে, প্রত্যেকে নিজেদের নিয়ে ব্যস্ত। আবির না থাকায় অফিসের কাজের চাপ আলী আহমদ খানকে একা সামলাতে হচ্ছে। মুজাম্মেল খানকে ঢাকায় আর রাজশাহী দৌড়াদৌড়ি করতে হচ্ছে। তানভীর নিজেও প্রচুর ব্যস্ত হয়ে গেছে, পুরোদমে পরীক্ষার প্রিপারেশন নিচ্ছে, সাথে আবিরের অফিসের কিছু কাজকর্ম সামলাতে হচ্ছে। তবে মেঘ একদম রিল্যাক্সে আছে। সকালবেলা আবিরের কলেই ঘুম ভাঙে তার। টুকটাক কথা বলে উঠে ফ্রেশ হয়ে নামাজ পড়েই পড়তে বসে।
সারাদিন ভার্সিটি ঘোরাঘুরির ফাঁকেও আবিরকে মেসেজের পর মেসেজ করে। আবিরও যথাসম্ভব মেঘের মেসেজে রিপ্লাই দেওয়ার চেষ্টা করে। সারাক্ষণ মেসেজে আর অডিও কলে কথা বললেও কেউ কাউকে ভিডিও কল দেয় না। সন্ধ্যায় বাসার সবার সাথে ভিডিও কলে কথা বললেও মেঘের সাথে তেমন কথা হয় না। মেসেজে করা দুষ্টুমির জন্য মেঘ লজ্জায় ভিডিও কলে আবিরের দিকে তাকাতেই পারে না। অন্যদিকে আবির কথা বলতে গেলে তুই তুমি আর আপনি মিক্সড করে ফেলে। আশেপাশে মা কাকিয়া মেয়ে মাদি থাকে, মাঝে মাঝে আলী আহমদ খানও থাকেন। সবার সামনে এভাবে কথা আটকে যাওয়া, মেঘের লাজুক চেহারা দেখে নিজেকে সংযত রাখতে না পারা, সব কিছুর জন্য ভিডিও কলে মেঘের সঙ্গে কথা বলতেই চায় না। মাসখানেক কেটে গেছে। তানবীরের ফাইনাল ইয়ারের পরীক্ষা চলছে। আজও পরীক্ষা আছে, তাই সময় মতো পরীক্ষা দিতে গেছে। মিমরা কেউ বাসায় নেই। সারাদিন একা একা কিছুই ভালো লাগছে না মেঘের। আবিরের সঙ্গে দুপুরেই কথা হয়েছে। একটু পর মিটিং আছে বলে ঠিকমতো কথাও বলতে পারেনি। মেঘ ফোন হাতে নিয়ে নিচে যাচ্ছিল। তানবীরের রুম পর্যন্ত এসে হঠাৎই থেমে গেছে। রুমের দরজাটা খোলা। মেঘ দরজা থেকে রুমে উকি দিতেই দেখল রুম এলোমেলো হয়ে আছে। সচরাচর মেঘ তানবীরের রুমে যায় না। রুম গোছানোর তো প্রশ্নই আসে না। রুমের বেহাল অবস্থা দেখে নিজেরই ইচ্ছে হলো রুমটা গুছিয়ে দেওয়ার। টেবিল আর বিছানার বই খাতা ছড়াছড়ি। গতকালের দোয়া শার্টগুলো এমনিই পড়ে আছে। মেঘ গুনগুন করে গান গাইতেছে আর একটা একটা করে শার্ট ইস্ত্রি করছে। প্রায় ঘন্টা দুয়েক সময় নিয়ে সব কিছু গুছিয়ে শার্টগুলো ওয়ারড্রপে রাখতে গিয়ে দেখল ওয়ারড্রপের অবস্থা আরও খারাপ। শার্ট প্যান্ট আর টি শার্ট যাচ্ছে তাই অবস্থায় ফেলে রেখেছে। এই পর্যায়ে এসে মেঘের রাগ উঠে গেছে। একটা মানুষ এতটা অযত্নশীল হয় কেমন করে? মেঘ রাগে গজগজ করতে করতে ওয়ারড্রপ গোছাচ্ছে। আচমকায় একটা ক্যাটালগ দেখে মেঘ থমকে গেল। মেয়েদের ড্রেসের ক্যাটালগ। হাতে নিয়ে ভালোভাবে দেখতেই দুচোখ প্রসারিত হয়ে গেছে। মেঘ সঙ্গে সঙ্গে নিজের ফোন বের করে ছবি খুঁজতে লাগলো, কিন্তু এত ছবির ভিড়ে কাঙ্ক্ষিত ছবি খুঁজেই পেল না। তাই ক্যাটালগটা একপাশে রেখে দ্রুত জামা কাপড় গুছাতে শুরু করলো। কোনো রকমে সব গুছিয়ে ক্যাটালগ আর ফোন নিয়ে নিজের রুমে ছুটল। ফ্রেশ হয়ে 15 মিনিটের মধ্যে রেডি হয়ে বাসা থেকে বেরিয়ে গেছে। হালিমা খান ঘুমাচ্ছিলেন, তাই মালিহা খানকেই আপাতত বলে বেরিয়েছেন। রিক্সা নিয়ে সরাসরি বন্যাদের বাসায় আসছে। বন্যাদের বাসায়ও তেমন কেউ নেই। আপু আর আঙ্কেল অফিসে, বন্যার ভাইও খেলতে বেরিয়েছে। অনেকক্ষণ দরজায় ডাকার পর বন্যার আম্মু এসে দরজা খুলে দিয়েছে। মেঘ সালাম দিয়ে ভালো মন্দ জিজ্ঞেস করে বন্যার রুমের দিকে ছুটল। বন্যা বেঘরে ঘুমাচ্ছে। পরপর দুবার ডাক দিয়ে বন্যার ঘুম ভেঙেছে। মেঘকে দেখে বন্যা এক লাফে শোয়া থেকে উঠে বসেছে। কথা নেই বার্তা নেই, হুট করে বাসায় চলে আসছে। এটা যেন অবিশ্বাস্য ঘটনা। বন্যা থতমত খেয়ে জিজ্ঞেস করলো, তুই হঠাৎ আমাদের বাসায়? তোকে দেখতে মন চাচ্ছিল তাই চলে আসছি। সকালেই না দেখা হলো, তাতে কি হয়েছে? আসতে পারি না? এখন কি চলে যাব? এই না না, আমি এমনি বললাম। কল দিয়ে জানালিও না, হুট করে আসছিস তার জন্য। তোর ভাই জানে? না, ভাইয়া পরীক্ষা দিতে গেছে। আচ্ছা শোন, তোর ঈদের ড্রেসটা একটু বের করতো, যেটা গিফট পেয়েছিলি। কেন? একটু দেখব। ওই ড্রেস দেখতে বাসায় আসছিস? বললেই তো ছবি পাঠিয়ে দিতাম। তুই বড্ড বেশি কথা বলিস। চুপচাপ ড্রেস বের করে দে। বন্যা উঠে ওয়ার্ড্রপ থেকে ড্রেস বের করে মেঘের হাতে দিয়ে ওয়াশরুমে চলে গেছে। মেঘ প্যাকেট থেকে ড্রেসটা বের করতে করতে বন্যা এসে শান্ত স্বরে কণ্ঠে বলল, কি হয়েছে বলবি? মেঘ কপট রাগী স্বরে বলল, আমার জন্য শ্যামাইয়ের বরফি নিয়ে আয়। আছে কি না কি জানি, না থাকলে বানিয়ে নিয়ে আসবি। যা এখন। মেঘের এমন আচরণের মানে বুঝলো না বন্যা। তবুও মেঘের কথা মতো বরফি আনতে নিচে গেল। গতকাল বিকেলে আপু আর বন্যা মিলে শ্যামাইয়ের বরফি বানিয়েছিল। সকালে সেখান থেকেই কয়েকটা মেঘের জন্য নিয়েছিল, কিন্তু মিষ্টি আর মিনহাজ দেখে ফেলায় মেঘের বাগ থেকে ওদেরকেও ভাগ দিতে হয়েছিল। এদিকে মেঘ ড্রেসটা বিছানার উপর ছড়িয়ে রেখে ব্যাগ থেকে সে ক্যাটালগ বের করে ভালোভাবে পরখ করতে লাগলো। ক্যাটালগ আর ড্রেসে কালার ব্যতীত বিন্দুমাত্র পার্থক্য নেই। মেঘের ঠোঁট জোড়ে মুচকি হাসি, দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে স্পষ্ট স্বরে বলে উঠল, ও আচ্ছা, বড়লোক বাপের ছেলেটা তবে আমার একমাত্র ভাই তানবীর খানই ছিল। আমার চোখ ফাঁকি দিয়ে আমার বেস্ট ফ্রেন্ডকে গিফট পাঠানো, তাই না? দাঁড়াও, দেখাচ্ছি। মেঘ ক্যাটালগ ব্যাগে রেখে ড্রেসটা ভাঁজ করে আর একা একাই বিড়বিড় করছে। এর মধ্যে বন্যা বরফিয়ার পিঠা নিয়ে আসছে। বন্যাকে দেখে মেঘ চুপ হয়ে গেছে। বন্যা ড্রেস ওয়ারড্রপে রাখতে রাখতে বলল, তোর কি হয়েছে বলতো আজ? উত্তর না দিয়ে মেঘ প্রশ্ন করল, এই ড্রেসের মালিকের সন্ধান পেয়েছিলি? না, সন্ধান পেলে তোকে অবশ্যই জানাতাম। মেঘ খাচ্ছে আর আপন মনে হাবিজাবি ভাবছে। বন্যা একা একাই কথা বলছে, কিন্তু সেসব কথা মেঘের মস্তিষ্কে ঢুকছে না। বন্যার আম্মু ডাকছে শুনে বন্যা আবারও নিচে গেল। মেঘের মস্তিষ্কে দ্বিধাদ্বন্দ্বের আনাগোনা চলছে।
এই ড্রেস তানবীর পাঠিয়েছে, এটা 100% শিওর। বন্যার প্রতি কেয়ার দেখে মেঘের আগেও সন্দেহ হয়েছিল, তবে আজ মোটামুটি নিশ্চিত হয়ে গেছে। কিন্তু বন্যার মনে কী চলছে এখনও বোঝা যাচ্ছে না। এরই মধ্যে আবির কল দিয়েছে। মেঘ কল রিসিভ করে উত্তেজিত কণ্ঠে বলল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কী ব্যাপার, কোথায় আপনি? বন্যাদের বাসায় আসছি। কেন? গুরুত্বপূর্ণ কাজ ছিল। কী কাজ বলা যাবে? আপনি জানেন? এটুকু বলতেই বন্যা রুমে আসছে। মেঘ কথাটা গিলে স্বাভাবিক কণ্ঠে বলল, আপনার মিটিং শেষ? কি বলতে চাইছিলেন? কিছু না, এখন রাখছি, পরে কথা বলবো। মেঘ কল কাটতেই বন্যা চাপা স্বরে বলল, আজ একটা আপনি নেই বলে কেউ ফোন দিয়ে খোঁজও নেয় না। আমাদের বাসায় আসছিল 20 মিনিটও হয়নি, এর মধ্যে ফোন দিয়ে ফেলেছে। এত প্রেম? মেঘ মেকিস্বরে বলল, আমি তোর মতো অনুভূতি চাপিয়ে রাখতে পারি না। তুই কাউকে পছন্দ করলে বল, আপনির ব্যবস্থা না হয় আমিই করে দিব। আমার পছন্দের কেউ নেই, এমনি মজা করলাম তোর সাথে। সত্যি কেউ নেই? বন্যা সন্দেহ দৃষ্টিতে তাকিয়ে রাগী স্বরে বলল, থাকলে কি তোকে বলতাম না? কি জানি, নাও বলতে পারিস। তোর আজ হয়েছেটা কি, বলবি আমাকে? তেড়া তেড়া কথা কেন বলছিস? না, কিছু হয়নি। বন্যার মেঘের আরও কিছুক্ষণ আলাপ সারিতে চলল। মেঘ আজ তেমন কিছুই বলতে পারছে না। বন্যাকে ভাবি বানানোর চিন্তা একান্তই মেঘের ছিল, কিন্তু তানবীর বন্যাকে পছন্দ করে এটা ভেবেই মেঘ আশ্চর্য হয়ে যাচ্ছে। তার উপর থেকেও বড় কষ্ট এটাই, তানবীর আজ পর্যন্ত মেঘকে একটাবার বলারও প্রয়োজন মনে করেনি। তানবীর পরীক্ষা শেষে বাসায় ফিরে মেঘকে না পেয়ে সঙ্গে সঙ্গে কল দিয়েছে। মেঘ ওয়াশরুমে ছিল, তাই বন্যা কল রিসিভ করেছে। তানবীর উদ্বিগ্ন কণ্ঠে বলল, কোথায় তুই? মেঘ আমাদের বাসায় আসছে। বন্যার কণ্ঠ শুনে তানবীর গলা জেড়ে বলল, আশেপাশে বনু থাকলে ফোনটা দাও। আপনার বনু আশেপাশে থাকলে নিশ্চয়ই আমি ফোনটা রিসিভ করতাম না। মেঘ ওয়াশরুমে। ও, বের হলে আমাকে কল দিতে বলো। বন্যা পরীক্ষার কথা জিজ্ঞেস করতে যাবে, তার মধ্যেই তানবীর কল কেটে দিয়েছে। মেঘ আসতে বন্যা জানিয়েছে। মেঘ কল দিতে গিয়ে খেয়াল করলো ফোনে ব্যালেন্স শেষ। ততক্ষণে বন্যা নাস্তার প্লেটগুলো নিয়ে চলে গেছে। বন্যার ফোনের লক মেঘের জানাই আছে। মেঘ স্বাভাবিকভাবে বন্যার ফোন হাতে নিয়ে লক খুলে তানবীরের নাম্বার লিখতে শুরু করলো। 5-6টা ডিজিট লিখতেই বিলের নামে সেভ করা তানবীরের নাম্বার বেশি উঠেছে। মেঘ ভাবলেশহীন চোখে চেয়ে আছে। হাসবে নাকি রাগ করবে সেটাই বুঝতে পারছে না। ভাইয়ের প্রতি অতিরিক্ত ভালোবাসায় রাগটাই প্রকাশ পেল। বন্যা রুমে আসতে মেঘ বাসখাই কণ্ঠে বলে উঠল, ভাইয়ের নাম্বার বিলেন দিয়ে সেভ করছিস কেন? এমনি। আমার ভাই তোর সাথে কী এমন করেছে? কিছুই করেনি। তো তো আবার কি, মন চাইছে তাই এই নামে সেভ করেছি। মেঘ আপন মনে কিছু ভেবে শক্ত কণ্ঠে বলল, আমার বাইকে কি তোর সহ্য হয় না? ভাইয়ার আচরণে বিরক্ত? ভাইয়া কি তোর সাথে বাজে ব্যবহার করেছে? মেঘ প্রশ্নের পিঠে প্রশ্ন করাতে বন্যার কুঞ্চিত ব্রুযুগল আরও বেশি কুঞ্চিত হলো। কিছুক্ষণ চুপ থেকে বন্যা সুগভীর কণ্ঠে বলল, তোর ভাইকে সহ্য না হওয়ার মতো কোনো কারণই নেই। আর না, উনি আমার সাথে বাজে ব্যবহার করেছেন। সেদিন একটা মুভি দেখেছিলাম, নায়ককে বিলেন বলে ডাকে। নায়কটা তোর ভাইয়ের মতো দেখতে, তার জন্য এই নামে সেভ করেছিলাম। দে, ডিলিট করে দিচ্ছি। মেঘের ঠোঁট জোড়ে বিশ্বজয়ের হাসি ফুটল। চক্ষু পল্লব ঝাপটে হাস্যোজ্জ্বল মুখে অবিশ্বাস্য কণ্ঠে বলে উঠল, নো প্রবলেম বেবি, ভালোবেসে দিয়েছ যখন পাল্টাতে হবে না। আমার ভাই বিলেন রূপী নায়ক হলে আমার কোনো আপত্তি নেই। বন্যা চাপা স্বরে বলল, আমি এত কিছু ভেবে দেইনি, মাথায় আসছে এমনি দিয়েছি। ভালোবাসা আবার কোথা থেকে আসলো? মেঘ নির্বিকার ভঙ্গিতে বলল, তুই আমার ভাইকে ভালোবাসিস না? আসমকা মেঘের এমন প্রশ্নে বন্যা কেঁপেই উঠল। পূর্ণ মনোযোগ মেঘের অভিমুখে। কোনো উত্তর দিতে পারছে না। শরীর জুড়ে অজানা শিহরণ। মস্তিষ্কের প্রতিটা নিউরনে তোলপাড় চলছে। দাঁতে দাঁত পিষে নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। আগে হলে মুখের উপরই বলে দিত, না, ভালোবাসি না। আজ চাইলেও এই দুটো শব্দ বলতে পারছে না। মনে হচ্ছে কেউ মুখ সুফে রয়ে আছে। বুকের ভিতর পিন পিন ব্যথা হচ্ছে। মেঘ স্থির দৃষ্টিতে তাকিয়ে চোখের পাতা পিটপিট করছে। ঠোঁটে মৃদু হাসি লেগেই আছে। বন্যা কাসুমাসু করে বলে উঠল, আমি ওনাকে নিয়ে এমন কিছু ভাবি না। মেঘ ঠোঁট চেপে হাসি থামিয়ে কিছুটা গম্ভীর কণ্ঠে বলল, তাহলে কাকে নিয়ে ভাবো শোনা? গলির মোড়ের মোখলেস মিয়াকে নিয়ে? মোখলেস মিয়া আবার কে? মনে নেই? সেদিন যে বলল বেটায় তোমাকে ভালোবাসে, বিয়ে করতে চায়। হোয়াট? কি? কিসের কি? হোয়াট অর্থ কী? বন্য মুখ ফুলিয়ে শ্বাস ছেড়ে বলল, ফাজলামো করছিস? তুইও তো আমার ভাইয়ের জীবন নিয়ে ফাজলামো করছিস। মানে? কিছু না, ভাইয়াকে কল দিচ্ছি, চুপ কর। বন্যার ফোন থেকে কল দেওয়ায় তানবীর রিসিভ করে দৃঢ় কণ্ঠে বলল, বলো।
ভাইয়া আমি মেঘ। হ্যাঁ বল, তোমার কি মন খারাপ? পরীক্ষা ভালো হয়নি? হয়েছে মোটামুটি। তুই যে আম্মুকে না বলে চলে গেলি, আম্মু টেনশন করছিল। বড় আম্মুকে তো বলে আসছি, বড় আম্মু বলেনি? বড় আম্মু বাসায় ছিল না, আম্মু কল দিয়েছে, তুই নাকি রিসিভ করিসনি। আমি ভাবছি আম্মু বকা দিতে কল দিয়েছে, তাই রিসিভ করিনি। কখন আসবে বাসায়? মেঘ বন্যার দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, তুমি এসে নিয়ে যাও। আমি 4 ঘন্টা পরীক্ষা দিয়ে বাসায় আসছি কিছুক্ষণ হলো, এখন বের হওয়ার মতো এনার্জি নেই। তুই রিক্সা করে চলে আয়। আমি না হয় চলে আসবো, কিন্তু একজন যে কত কষ্ট করে তোমার জন্য রান্না করছে, তুমি আসলে খাওয়াবে বলে। বন্যা তড়িৎ বেগে মেঘের মুখ চেপে ধরেছে। তানভীর ব্রুকুসকে প্রশ্ন করলো, কে? মেঘ বন্যার হাত সরিয়ে আস্তে করে বলল, বন্যা। ও, তাকে রান্না করতে বারণ কর, আর তুই তাড়াতাড়ি বাসায় চলে আয়। আমি কিছু বলতে পারবো না, বন্যা এত কষ্ট করে রান্না করছে আর তুমি এমন আচরণ করছো। তুমি এসে আমায় নিয়ে যাবে, এটাই ফাইনাল, আর না হয় আমি এখানেই থাকবো। বাই। বন্যা অগ্নিদৃষ্টিতে তাকিয়ে বলল, আমি তোর ভাইয়ের জন্য রান্না করছি? না, কিন্তু এখন করবি। আমি পারবো না, আমার একমাত্র ভাই আসতেছে। যত্নের কোনো ত্রুটি থাকলে তোর আব্বু আম্মু আর বড় আপুকে ইচ্ছে মতো বিচার দিব, সাথে আমার স্পেশাল নাটক ফ্রি। এমনভাবে বলছিস যেন আমি ওনার স্পেশাল কেউ, আর ওনার যত্ন নিতে আমি বাধ্য। মেঘ ব্যাগ নিয়ে বের হতে হতে বলল, হয়ে যায় স্পেশাল কেউ, কে বারণ করেছে? মেঘ ড্রয়িং রুমে বসে বন্যার আম্মুর সঙ্গে গল্প করছে, আর বারবার বন্যাকে ডেকে বলছে, ভাইয়ের কিন্তু ডিম বেশি দেওয়া নুডলস পছন্দ, মশলা চা করিস, এটাও ভাইয়ের পছন্দ, বাকিটা তোর মর্জি। বন্যা হাতের কাছে যা যা পেয়েছে তাই রেডি করছে। অনেকক্ষণ পর তানভীর আসছে। কলিং বেল বাজতে মেঘ ড্রয়িং রুম থেকে ডেকে উঠল, বন্যা দেখ কে আসছে। বন্যার মা বলল, আমি দেখছি। না না আন্টি, আপনি বসুন, বন্যা যাচ্ছে। অন্য সময় হলে মেঘ নিজেই দরজা খুলতে ছুটত, কারণ বন্যাদের বাসার সবার সঙ্গে মেঘের সম্পর্ক খুব ভালো। বাসায় আসলে বন্যা থেকেও বেশি বাকিদের সাথেই আড্ডা দেয়। বন্যা তানভীরকে পরীক্ষা করতে আজ মেঘ ইচ্ছে করেই তানভীরকে বাসায় ডেকেছে। দরজা খুলে বন্যা মুগ্ধ চোখে তাকিয়ে আছে। তানভীর ব্রু নাচাতে বন্যা রীতিমতো বিষম খেয়ে উঠল। তানভীর নেভি ব্লু রঙের শার্ট, কালো প্যান্ট পরে ফর্মাল গেট আপ নিয়ে আসছে। বন্যা কাশতে কাশতে সালাম দিতেই বলে গেছে। তানভীর কপাল গুটিয়ে বলল, পানি খাও, ঠিক হয়ে যাবে। বন্যা দ্রুত ভিতরে চলে গেছে। মেঘ আশ্চর্যে বাইকে দেখে বরকালো। বাইরের এমন গেট আপ দেখে আশ্চর্য চোড়াই পচে গেছে। তানভীর বন্যার আম্মুর সঙ্গে কথা শেষ করে খাবারগুলো ওনার হাতে দিল। উনি খাবার নিয়ে রান্নাঘরে চলে গেছেন। তানভীর মেঘের পাশে সোফায় গিয়ে বসল। মেঘ ব্রুকুসকে তানভীরকে দেখিয়ে যাচ্ছে। মেঘ বিস্ময় সমেত জানতে চাইল, আমরা কি বউ দেখতে আসছি? তানভীর ব্রুকুসকে সূক্ষ্ম নেত্রে তাকিয়ে বলল, কেন এভাবে আসছো? কেন কেন ভালো লাগছে না? অনেক বেশি ভালো লাগছে, কিন্তু এই গেট আপে কেন আসছো? দোয়া শার্টগুলো সব ইস্ত্রি করে রেখেছিস, তাই ভাবলাম ফর্মাল গেট আপে আসলে তোর ভালো লাগবে। মেঘ সন্দেহের দৃষ্টিতে তাকিয়ে মেকিস্বরে বলল, আমার ভালো লাগবে তাই, নাকি অন্য কোনো কারণ নাই? আবার কি কারণ থাকবে? এরই মধ্যে বন্যা 2 কাপ চা নিয়ে আসছে। মেঘ একটা কাপ হাতে নিতে নিতে চটপট বলল, ভাইয়া চিনি কম খায়, তোকে বলতে মনে নাই। বন্যা মৃদু হেসে বলল, চিনি কমই দিয়েছি। মেঘ আবার দ্বিতীয় দফায় আশ্চর্য হলো, হচ্ছেটা কি এসব? মেঘ নিজেই নিজের কপাল চাপড়ে মনে মনে বলল, ছি, এত বেকুব মানুষও হয়। আবির ভাই ঠিকই বলে, আমি আসলেই নির্বোধ। আমি তাদের মেলানোর জন্য ঝড় তুফানের সঙ্গে যুদ্ধ করছি, এদিকে তারা অলরেডি মনে মনে দুজনের প্রেমে হাবুডুবু খাচ্ছে। বাহ, অসাধারণ। তানভীর চা খাচ্ছে। বন্যা রান্নাঘরের দরজা থেকে নিপুণ দৃষ্টিতে তানভীরকে দেখছে। ফর্মাল ড্রেসে সব ছেলেদের অন্যরকমই সুন্দর লাগে। বন্যা না চাইতেও বারবার তানভীরের প্রতি দৃষ্টি আটকাচ্ছে। বুকের ভিতর হৃৎপিণ্ডটা প্রচণ্ড বেগে ওঠানামা করছে। কানের লতি গরম হয়ে গেছে। মেঘ চা শেষ করে কাপ রাখতে গিয়ে বন্যার দিকে নজর পড়ল। মেঘ মনে মনে বিড়বিড় করল, আর একবার বলিস, শুধু আমার ভাইকে ভালোবাসিস না, এমন মাস দিব কাঁদতে কাঁদতে বলবি, লাভ ইউ তানভীর। তানভীর তাকাতেই বন্যার সঙ্গে চোখাচোখি হলো। বন্যা থতমতো খেয়ে গেছে, চোখ নামিয়ে নিয়েছে। তানভীর আর চোখে চেয়ে আছে, ঠোঁটের কোনায় মৃদু হাসি ফুটল। মেঘ সারাবেলা বন্যার তানভীরের কর্মকাণ্ড দেখলো আর একা একাই বিড়বিড় করল। খাওয়া দাওয়া শেষে আন্টি থেকে বিদায় নিয়ে মেঘ আর তানভীর বেরিয়ে পড়েছে। বন্যাও পিছন পিছন যাচ্ছে। তানভীর কিছুটা সামনে গিয়ে হঠাৎই থমকে দাঁড়ালো। পিছন ফিরে সরাসরি বন্যার দিকে নিরেট দৃষ্টিতে তাকিয়ে প্রশ্ন করল, তখন আমার দিকে এভাবে তাকিয়েছিলে কেন? কই তাকাইনি তো। বন্যার গলার স্বর কাঁপছে। চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে যে মিথ্যে বলছে। বন্যা চোখ নামিয়ে নিয়েছে।
তানভীর জানতে চাইলো আমি কি দেখতে এতই খারাপ? তাকাতেও ইচ্ছে হয় না? গমগম পুরুষালীর স্বর কানে বাজতেই বন্যা উৎকণ্ঠিত কণ্ঠে বলল, কে বলেছে আপনি দেখতে খারাপ? মাশাল্লাহ, অনেক সুন্দর লাগছে আপনাকে, কারো নজর না লাগুক। কথা বলে বন্যা নিজের মুখ চেপে ধরেছে। বাতাসে উঠতে থাকা বন্যার চুলগুলো চোখ মুখ ডেকে দিচ্ছে। তানভীরের হৃদয়ে অদ্ভুত অনুভূতি কাজ করছে। বন্যার চোখ বন্ধ, মুখ থেকে চোখ সরাতেই তানভীর হাত বাড়ালো। পিছন থেকে মেঘের ডাকে তানভীরের ঘোর কাটল। তানভীর হাত নামিয়ে আস্তে করে বলল, নিজের হাতে চা করে খাওয়ানোর জন্য অনেক ধন্যবাদ, আসছি। মেঘের সামনে আসতে মেঘ ব্রু নাচিয়ে বলল, বাসায় যাওয়ার ইচ্ছে নেই? হ্যাঁ চল। অন্য সময় হলে তানভীর দুটো কথা শোনাতো বা একটু রাগ হলেও দেখাতো। আজ কোনো রিয়াকশন দেখে মেঘ হা হয়ে তাকিয়ে আছে। গাড়িতে বসেও এক দৃষ্টিতে তানভীরকেই পরখ করছে। তানভীর মুচকি মুচকি হাসছে আর আস্তে আস্তে গাড়ি চালাচ্ছে। মেঘ রাগে ফোঁস করতে করতে মনে মনে বলল, তোমার মিটি মিটি হাসি বের করছি, ওয়েট। গলির মোড় পর্যন্ত আসতে একটা সিঙ্গারার দোকান দেখিয়ে মেঘ উত্তেজিত কণ্ঠে বলল, ভাইয়া ওই ছেলেটাকে দেখছ? তানভীর 1 সেকেন্ডের জন্য তাকিয়ে আস্তে করে বলল, হ্যাঁ। কে? বন্যার বয়ফ্রেন্ড। কথাটা কানে প্রবেশ মাত্রই তানভীর হঠাৎই গাড়ির ব্রেক কষল। আচমকাই ব্রেক কষায় আরেকটুর জন্য মাথায় বাড়ি খেতে নিছিল। তানভীরের পূর্ণ মনোযোগ দোকানে। আগে 1 সেকেন্ডের জন্য তাকানোতে ঠিকমতো খেয়াল করেনি। দোকানে অল্প বয়স্ক কোনো ছেলেই নেই। দুজন দোকানদার আছে, যার মধ্যে একজনের বয়স 60+ আরেকজনের বয়স 35+ হবে। তানভীর ব্রুকুসকে শক্ত কণ্ঠে বলল, কোনটা? লাল শার্ট পরনে। তানভীর আবারও দোকানের দিকে তাকালো। 60+ বয়সের লোকের পরনে লালের মতো একটা শার্ট, হয়তো ওনার ছেলে বা নাতির শার্ট হবে। তানভীর ভারী কণ্ঠে বলল, উনি ছেলে আর বন্যার বয়ফ্রেন্ড? অবশ্যই। তুমি বিশ্বাস করো না? চলো, আমাকে দেখলেই শালি শালি ডাকবে, দেখো। এমনকি সিঙ্গারার দামও নেবে না। কেন? বারে, বন্যাকে ওনার ভালো লাগে, বিয়ে করতে চায়। আমি বন্যার বেস্ট ফ্রেন্ড শুনে আমাকেও ফ্রিতে সিঙ্গারা খাইয়েছে। ওনার নাম মোখলেস মিয়া, বয়স 67। ওনার 2 বউ আর 6 ছেলে মেয়ে আছে। তানভীর মেঘের দিকে আশ্চর্য নয়নে তাকিয়ে বলল, এত কিছু তুই কিভাবে জানিস? জানি, বেস্টু আমার, আমি জানবো না তো কে জানবে? এখন চলো, বিয়ের গটকালিটা করে আসি। ভাইয়া যদি এসব কর্মকাণ্ডের কথা জানতে পারে তাহলে তোর খবরই আছে। রাস্তায় ঘুরে তুই মোখলেস মিয়ার বিয়ের গটকালি করিস? মেঘ কাঁদো কাঁদো মুখ করে বলল, আমার বেস্টুর বিয়ে হোক, তুমি কি চাও না? তাই বলে ওনার চোখে বন্যার প্রতি ভালোবাসা দেখেছি আমি। তানভীর গাড়ি স্টার্ট দিতে দিতে বিড়বিড় করল, বন্যার প্রতি কারো চোখে ভালোবাসা উতলে পড়লে সেই চোখই কানা করে ফেলব। মেঘ বলে উঠল বিড়বিড় করে, কি বলো? কিছু না। বন্যার বিয়েতে আমি কিন্তু লেহেঙ্গা পরব, আর লেহেঙ্গাটা তুমিই কিনে দিবা। তানভীর গাল ফুলিয়ে শ্বাস ছেড়ে তপ্ত স্বরে বলল, মুখটা বন্ধ রাখ, নয়তো রাস্তায় ফেলে চলে যাব। মেঘ ঠোঁট বেঁকিয়ে হাসছে আর মনে মনে বলছে, লাগছে, একদম কলিজায় গিয়ে লাগছে। তো ভিউয়ার্স, গল্পটির নাম হচ্ছে আমির তো ভালোবাসি তোকে। এটা গল্পের 25তম অংশ। পরবর্তী অংশ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ভিডিও ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।